আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে আবারও হচ্ছে কি আমাদের জয়কলি এবং বেইনব্রাজ কর্তৃক আয়োজিত কৃষি প্লাস জিএসটি গুচ্ছ এড 2.0 কোর্সের আরও একটি ফ্রি লাইভ ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে জানো যে হচ্ছে কি তোমাদের জন্য আসলে আমাদের যে হচ্ছে কি ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা, আমাদের যে কোর্স আছে কৃষি প্লাস জিএসটি এড 2.0 কোর্স, সেই কোর্সের কিন্তু তোমাদের অলরেডি হচ্ছে কি অনেকগুলো তোমরা ফ্রি লাইভ ক্লাস পেয়ে গেছো। সো সবাই আসলে হচ্ছে কি খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা অ্যান্ড দেখবা যে আমাদের যে হচ্ছে কি টিচার্সরা আছে তারা তোমাদের এই যে দুইটা বড় বড় ভর্তি পরীক্ষা আছে, যেরকম হচ্ছে গুচ্ছ বলো এবং মানে জিএসটি যেটা আছে সেটা এবং এগ্রি গুচ্ছ, এই দুইটা কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু এই দুইটার আন্ডারে পড়ে যায়। যে কয়টা ইউনিভার্সিটি বাইর হয়ে গেছে গুচ্ছ, সেগুলোর তুলনায় কিন্তু এই জায়গায় অনেক বেশি ইউনিভার্সিটি আছে। আমি যদি সব বাদ দিয়েও বলি তাহলে হচ্ছে কি আমি মানে ধরলাম যে এখানে 20টার মতো তো দুইটা মিলিয়ে আছে। সো এটা হচ্ছে তোমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। অ্যান্ড এই যে তোমাদের হচ্ছে কি একটা বড় যে একটা ভর্তি পরীক্ষা, এটাই কিন্তু হবে কিন্তু তোমার কি হবে জিএসটি প্লাস হচ্ছে কি এগ্রি এগ্রি যেটা, সেটা বোঝা গেছে। সো তোমাদের উচিত হচ্ছে কি এই দুইটাকে খুব গুরুত্ব দেওয়া, বেশি করে হচ্ছে এগ্রিটাকে, বিশেষ করে এগ্রিটাকে কেন বলতেছি, নর্মালি দেখা যায় যে আমাদের এগ্রির পরীক্ষাটা সবার পরে অনুষ্ঠিত হয়, বাট এই বছর হচ্ছে কি এগ্রির পরীক্ষাটা হচ্ছে কি আমাদের আগে সংগঠিত হয়ে যাচ্ছে। সো একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু হচ্ছে কি এখন হচ্ছে কি এইটার জন্য স্পেশালাইজ হচ্ছে কি ভাবে হচ্ছে কি প্রিপারেশন নিচ্ছে না, কারণ এই জায়গায় কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন থেকে নিয়ে সব কিছুই কিন্তু হচ্ছে কি এই জায়গায় তুমি কোনো সাবজেক্ট চয়েস করতে পারবা না যে তুমি এই সাবজেক্টের আনসার করবা, এই সাবজেক্টের আনসার করবা না। সো তোমরা যারা দ্রুত যুক্ত হয়ে গেছো, দ্রুত তোমাদের বন্ধু বান্ধবদের একটু হচ্ছে কি মেনশন করে দিবা এবং হচ্ছে কি ক্লাসটা একটু শেয়ার করে দিবা। আমিও হচ্ছে কি আমার জায়গা থেকে আসলে হচ্ছে ক্লাসটাকে শেয়ার করে দিচ্ছি, অ্যান্ড সবাই একটু হচ্ছে কি ততক্ষণে জানাবা যে সাউন্ড, লাইটিং এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। তো সেই সাথে তোমরা জানাবা যে হচ্ছে কি তোমরা কে কে আসলে হচ্ছে কি কৃষিগুচ্ছের জন্য অ্যাপ্লিকেশন করছো, অ্যান্ড হচ্ছে কে কে আসলে হচ্ছে কি পড়াশোনাটা স্টার্ট করছো। তোমরা সব কিছুই আসলে জানাইতে পারবা, এবং এগ্রিগুচ্ছ নিয়ে যদি তোমাদের কোনো প্রকার জানার কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদেরকে জানাইতে পারবা, বোঝা গেছে। সো সবাই একটু দ্রুত আসলে হচ্ছে কি আমরা যুক্ত হয়ে যাই, আমরা একটু সময় নিব, কারণ হচ্ছে কি সবাই আসলে হচ্ছে কি যারা হচ্ছে মানে ক্লাসটা করবে তারা একটু আসলে হচ্ছে কি আসুক, তারপর হচ্ছে কি আমরা ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব। অ্যান্ড তোমরা জানো যে হচ্ছে কি আজকে কিন্তু আমরা হচ্ছে কি রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কি আমাদের জৈব রসায়ন, যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভীতিকর একটা চ্যাপ্টার যদি বলে থাকি, তাহলে সেই চ্যাপ্টারে কিন্তু হচ্ছে কি আজকে আমরা তোমার হচ্ছে কি ক্লাস নিয়ে আসছি। অ্যান্ড তোমরা অনেকেই আসলে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে তোমরা আসলে হচ্ছে কি রিকোয়েস্ট করছো যে আসলে হচ্ছে কি আমরা যেন তোমাদেরকে আসলে হচ্ছে কি জৈব যৌগের উপর বিশেষ করে কঠিন যে চ্যাপ্টার আছে, আমি লাস্ট ক্লাস নেওয়ার পর দেখছি যে গ্রুপে অনেকেই আসলে বলতেছো যে আসলে শুরুর দিকে যদি আমি কঠিন চ্যাপ্টারগুলো আসলে দেখিয়ে দিই তাহলে আসলে তোমাদের জন্য আসলে সেই জিনিসটা কি খুব ভালো হয়, তোমরা অনেকেই বলছো এই জিনিসটা। সো তারই জন্য আসলে কিন্তু হচ্ছে কি আমরা তোমাদের এখানে আসলে হচ্ছে কি আজকে জৈব যৌগের এই ক্লাসটা নিয়ে আসলে হচ্ছে কি তোমার এখানে উপস্থিত হয়েছি। সো সবাই আশা করি হচ্ছে কি দ্রুত যুক্ত হয়ে যাবা, অ্যান্ড যাদের বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ক্লাস করবে সবাই একটু হচ্ছে কি যুক্ত হয়ে যাও, অ্যান্ড আমরা হচ্ছে কি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তো আজকে আমাদের যে টপিক সেটা কিন্তু হচ্ছে আমি বারবারই বলতেছি যে হচ্ছে কি জৈব যৌগের একটা জৈব যৌগ এবং জৈব রসায়ন নিয়ে আমরা হচ্ছে কি পুরো ক্লাসটা জুড়ে থাকবো। অ্যান্ড এখানে হচ্ছে কি আমি প্রথমত বলে দিই তোমাদেরকে আসলে হচ্ছে কি প্রশ্ন অ্যানালাইসিস করে আসলে হচ্ছে কি পড়ানো হবে। অ্যান্ড এটা আমি মনে করি যে আসলে হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে যদি তুমি জেনে যেতে পারো যে কোন কোন টপিকটা আসলে গুরুত্বপূর্ণ, অ্যান্ড এগুলা যদি আমার সাথে একটু প্র্যাকটিস করো তাহলে আশা করি যে আসলে তোমরা হচ্ছে কি এই যে ভীতি, এই যে ভয়, এই জায়গাগুলো আসলে হচ্ছে কি তোমরা কভার করে নিতে পারবা। হ্যাঁ, অ্যান্ড তোমাদের আসলে হচ্ছে কি সবাই আসলে হচ্ছে কি এই জায়গাটা যখন আসলে এই ভীতির জায়গাটা যখন আসলে তোমাদের চলে যাবে তখন কিন্তু তোমাদের কাছে রসায়ন জিনিসটা অনেক হালকা মনে হবে। সবাই কিন্তু এই জৈব রসায়নের জন্য জিনিসটাকে অনেক কঠিন করে নেয়, বাট একটা জিনিস হচ্ছে তোমার মাথায় রাখবা, সেটা হচ্ছে কি যে আমাদের এই চ্যাপ্টার থেকে আসলে হচ্ছে কি খুব কঠিন টাইপের কোনো প্রশ্ন যে আসে আহামরি তা না। 5টা বা 6টা প্রশ্ন থেকে 1টা 2টা প্রশ্ন তোমার হচ্ছে কি একটু ভেতর থেকে দিতে পারে, বাট নর্মালি আসলে হচ্ছে কি তোমার যে প্রশ্নগুলো দেওয়া হয় সেই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্ন দেখো, নর্মাল টপিক থেকে প্রশ্ন করা হয়। যদি আমি বলি তোমাকে হচ্ছে কি তোমাকে যদি বলা হয় যে একক মানে তোমাকে যদি বলা হয় যে মূলকগুলো যেগুলো আছে যে আমাদের যে হচ্ছে কি কার্যকরী মূলকের সংকেত, কার্যকরী
আমি শুরু থেকেই বলতেছি কার্যকরী মূলকের সংকেত। সো কার্যকরী মূলকের সংকেত এবং হচ্ছে কি তোমার কার্যকরী মূলকের সংকেত, তারপর এটার হচ্ছে কি গঠন প্লাস হচ্ছে এই যে গাঠনিক স্ট্রাকচার, এগুলা থেকে যদি তোমার প্রশ্ন হয় তাহলে এগুলা কিন্তু কঠিন কোনো কিছু না। এবং হচ্ছে কি নামকরণ থেকে আসলে তোমার হচ্ছে কি প্রশ্ন হয়, নামকরণ থেকে তোমার প্রশ্ন হয়। তো নামকরণ আমি সহজ সহজ জিনিসগুলো দেখাচ্ছি, তোমরা কেন এই জায়গাটা আসলে ভয় পাও সেটাকে আমি হচ্ছে প্রথমে একটু হচ্ছে কি সহজ করে দিচ্ছি। আচ্ছা নূপুর বলছো, ওয়ালাইকুম আসসালাম, ওকে। তো দেখো দ্বিতীয় যে জিনিসটা আমি এখানে বলতে পারি সেটা হচ্ছে কি কোনটি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, এই টপিকগুলো আছে, সেই টপিকগুলো থেকে কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে কি প্রশ্নগুলো হয়ে থাকে, বিভিন্ন উদাহরণ থেকে হয়। সো এই টপিকগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে আসলে তোমাদের জন্য আসলে কি এই জায়গাটা আসলে খুবই বেনিফিশিয়াল হয়। তারপর যদি আমি এই সাইডে আরও লিখি তোমার জন্য আরও লেখা যায় যে এখানে তুমি এই কয়টা জিনিস তো গেলো, তারপর হচ্ছে কি মেটা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক যেগুলো আছে, এই যে উদাহরণগুলো এইগুলা যদি তোমরা আসলে পড়ো তাহলে হচ্ছে কি তোমাদের আসলে এই জায়গাটা খুব কঠিন বিক্রিয়া না। তারপর SN1 SN2 বিক্রিয়াগুলা, এই যে সহজ টপিক থেকে তুমি দেখো বিগত বছরে আসলে কি কতগুলা প্রশ্ন আসছে। এবং ইভেন তুমি এই জায়গা থেকে আরও দেখতে পারো যে তোমার হচ্ছে কি SN1 SN2 এর সাথে তুমি হচ্ছে কি আলোক সক্রিয় সমান শর্ত কি, আলোক সক্রিয় হওয়ার সমানুতার শর্ত কি। তো এই যে টপিকগুলা কিন্তু হচ্ছে কি তোমরা খুব ইজিলি পারবা। সো এগুলা নিয়ে আসলে হচ্ছে কি ভয় করার কিছু নাই। অ্যান্ড আমি হচ্ছে কি যখন আজকে ক্লাসটা তোমরা হচ্ছে কি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তখন কিন্তু হচ্ছে কি আমি ফুললি হচ্ছে কি তোমাকে দেখিয়ে দিব যে আসলে কোন কোন টপিকটার উপর আসলে হচ্ছে কি মেইনলি এই জায়গা থেকে আসলে প্রশ্নগুলা হচ্ছে। তো আশা করি তোমরা আসলে হচ্ছে কি এই জিনিসগুলো আসলে দেখতে পাচ্ছ। কারো যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তোমরা হচ্ছে স্ক্রিনশট নাও, এই টপিকগুলো অ্যাটলিস্ট আসলে হচ্ছে কি তোমরা পড়ে ফেলবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এগুলো আহামরি কঠিন কোনো কিছু বিক্রিয়া না। এর সাথে আরেকটা জিনিস পড়তে পারো যে অ্যালডিহাইড এবং কিটোনের যে পার্থক্য সূচক পরীক্ষাগুলো এগুলো পড়ে ফেলতে পারো। আমি কিন্তু একদম স্পেসিফিক নর্মাল টপিকগুলো তোমাকে হচ্ছে বলছি। এর সাথে সাথে আরেকটা জিনিস পড়বা, নামকরণ বিক্রিয়াগুলো একটু দেখে নিবা, বোঝা গেছে? সো আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সো আমরা একটু হচ্ছে কি ক্লাসটার মধ্যে আসলে হচ্ছে কি প্রবেশ করবো। আমাদের আসলে হচ্ছে কি আজকে আমরা হচ্ছে কি প্রত্যেকটা এমসিকিউ, মানে আমি তোমার জন্য বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে এবং কোন টপিক থেকে আসছে প্রত্যেকটা অপশনগুলোকে আসলে হচ্ছে কি অ্যানালাইজ করে দিব। অ্যান্ড টপিকের নামগুলো তোমাদেরকে সাথে সাথে বলে দিব। তোমরা হচ্ছে কি এই টপিকটা আজকে বাসায় গিয়ে এই প্র্যাকটিস করার সাথে সাথে তুমি নিজের মতো ওই টপিকটা হচ্ছে কি আরেকটু ভালোভাবে পড়ে কনসেপ্টটা কি করবা একদম ক্লিয়ার করে ফেলবা। তো হচ্ছে পরবর্তীতে হচ্ছে কি আমরা আমাদের হচ্ছে কি ক্লাসে যাব। এখন হচ্ছে কি আমাদের পরবর্তী যে ক্লাস সেটা হচ্ছে কোনটি হেটারোসাইক্লিক যৌগ। হ্যাঁ, তো কোনটি হেটারোসাইক্লিক যৌগ এটা হচ্ছে তোমরা ক্লাস 10 থেকে শুরু করছো, 9-10 থেকে শুরু করছো যে হেটারোসাইক্লিক অ্যালিসাইক্লিক এই জিনিসগুলো তোমরা হচ্ছে কি পড়তেছো, বোঝা গেছে? এই জিনিসগুলো কি করতেছো তোমরা পড়তেছো। সো এখন যদি তুমি দেখো যে কোনটি হেটারোসাইক্লিক যৌগ, এখন তোমার হচ্ছে কি আমরা নর্মালি যে হচ্ছে কি কার্বনের যে হচ্ছে কি চক্রগুলা জানি, যেরকম হচ্ছে কি মানে যে চাক্রিক কাঠামোগুলা থাকে, কার্বনের যে চাক্রিক কাঠামোগুলা থাকে সেগুলাকে যদি তুমি দেখো যে কোনোটা দেখতে পাও এরকম, কোনোটা দেখতে পাও হচ্ছে কি এরকম, যেটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার তো আসলে সবাই চিনো। তো এরকম স্ট্রাকচার বা হচ্ছে কোনোটা এরকম ত্রিভুজ আকৃতি। তো এগুলাতে আসলে জিনিসটা কি হয়, এগুলাতে আসলে হচ্ছে কি তোমার প্রত্যেকটা পয়েন্টে, এই যে প্রত্যেকটা পয়েন্টে একটা করে কার্বন থাকে, এই যে প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা কর্নারে তুমি বলতে পারো একটা করে কার্বন থাকে। এই যে এই জায়গাগুলোতে হচ্ছে কি একটা করে কার্বন থাকে চাক্রিক যৌগে। তো এই যে কার্বন থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে কার্বন থাকে, এই জন্যই কিন্তু হচ্ছে কি তুমি C6H6 লেখো যে বেনজিনের স্ট্রাকচার হিসাবে। তো C6H6 কি জন্য লিখি আমরা, এই স্ট্রাকচারের জন্য আসলে হচ্ছে কি কিন্তু তোমরা লেখো। আচ্ছা অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আনসার অনেকই চলে আসছে, নুসরাত, তারপর হচ্ছে কি নীলাঞ্জনা, তারপর হচ্ছে হালিম, সবাই আসলে আনসার দিয়ে দিছো। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা আমি একটু আনসারে যাচ্ছি, তার আগে হচ্ছে বেসিকটা একটু দেখাই দিচ্ছি, কারণ প্রশ্নের সাথে সাথে তোমার যখন আমি বেসিকটা আলোচনা করব তখন তোমার জন্য এই জিনিসটা ইজি হয়ে যাবে। অ্যান্ড তোমরা আসলে আশা করি যে আমি আজকে পড়ার পরে অ্যাটলিস্ট এগ্রির জন্য তোমরা আসলে জৈব যৌগ নিয়ে ভয় করবা না, তোমরা পড়বা, যতটুকু জিনিস দেখাচ্ছি তা তো পড়বা, তা পড়লে আসলে তোমার হচ্ছে কি 70% কভার হয়ে যাবে, বোঝা গেছে? সো এখন আসো তোমাকে দেখাই। তো এই প্রত্যেকটা কর্নারে কি থাকে, কার্বন থাকে। হ্যাঁ, এই প্রত্যেকটা কর্নারে কি থাকে, কার্বন থাকে। আমি তোমাকে বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে যদি আরেকটু সুন্দর করে দেখাই, ধরো হচ্ছে কি প্রত্যেকটা কর্নার একটা করে হচ্ছে এরকম কার্বন থাকে। তো বেনজিনের স্ট্রাকচারে তো হচ্ছে কি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডগুলো আমরা একটু পরে দিচ্ছি। সো এরকম প্রত্যেকটা স্ট্রাকচারে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন।
তো এখানে টোটাল 6টা কার্বন হয়েছে। এন্ড তুমি এখন ডাবল বন্ড দিতে পারো, এখানে দিতে পারো, তো এখানে দিলে এখানে, আর একটা হচ্ছে কোন জায়গায় হবে এখানে। তো এটা হচ্ছে তোমার স্ট্রাকচার, এই জন্য আসলে কিন্তু C6AC। এখন কথা হচ্ছে এরা তো আর হেটারোসাইক্লিক না, হেটারোসাইক্লিক, হেটারো মানে হচ্ছে এই জায়গায় কোনো একটা ব্যতিক্রম বা কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্যই আসলে কি এই জায়গায় হেটারো জিনিসটা আছে। আচ্ছা, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলে জীবন সার্থক। আচ্ছা, একজন কমেন্ট করছে। জিনিসটা আসলে হচ্ছে কি, দেখো পড়াশোনা তো আছে যে আমি হচ্ছে কি একটা পাবলিকিয়ান হব, বাট তার বাহিরেও কিন্তু আমাদের একটা জিনিস থাকে, যেটা হচ্ছে যে আমি যে পড়াশোনা করতেছি, এই যে তুমি চিন্তা করো, তুমি যে স্কুলে পড়াশোনা করতেছো বা যে একটা সরকারি স্কুল বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করো, ওইখানে কিন্তু তুমি অনবরত 24 ঘন্টা কারেন্ট ইউজ করতেছো, সব কিছু ইউজ করতেছি আমরা, ইভেন আমি ইউজ করতেছি। আমি যেহেতু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, সো তোমরা হয়তো অনেকে জানো বা যারা আগে থেকে ক্লাস করো তারা জানো। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কি একটা মোটিভ তোমার মধ্যে থাকতে হয় দেশের জন্য, যে আসলে আমি পড়তেছি, আমি এই নলেজটা নিয়ে হচ্ছে কি দেশের উন্নয়ন করব। সো যারা কৃষিতে পড়ে তারা কি দেশের একটা খাদ্য বা হচ্ছে দেশের যে উৎপাদন, আমরা তো সবাই জানি যে বাংলাদেশ আসলে কৃষি নির্ভর দেশ। সো তোমরা যারা হচ্ছে কৃষিতে পড়বা তাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকবে যে হচ্ছে কি আমি যেন কৃষিটাকে বা বাংলাদেশের অর্থনৈতিক যে জিনিসটা, এই চাকাটাকে যেন উন্নয়ন করতে পারি। সো তোমাদের স্বপ্ন অনেক বড় হবে, এবং কৃষিটা কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে কি তোমরা জানো যে টেক্সটাইল এবং কৃষি এই দুইটা সেক্টর হচ্ছে কি অনেক বড় একটা সেক্টর। বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু এই দুইটার উপর হচ্ছে কি নির্ভর করে আসলে চলতেছে। সো তোমাদের দায়িত্ব কি এই অর্থনীতিটাকে হচ্ছে কি আরও বুস্ট আপ করা। সো কৃষি সাবজেক্টটা হচ্ছে কি অনেকটা আন্ডাররেটেড মতো থাকে, কারণ হচ্ছে কি আমাদের দেখা যায় যে প্রত্যেক বছর শেষে ভর্তি পরীক্ষা হয়, যার কারণে এই সাবজেক্টটাকে আসলে অনেকে আন্ডাররেটেড হিসাবে ধরে নেয়। সো কিন্তু এই সাবজেক্টটা কিন্তু তোমার হচ্ছে যারা জানে বা তোমরা হচ্ছে যাদের তোমাদের সিনিয়র বাইরে আছে তাদের কাছে যদি তোমরা জানো, তাহলে এটা কিন্তু আসলে খুব বড় একটা আসলে হচ্ছে কি তোমার ইউনিভার্সিটি অ্যান্ড তোমাদের আসলে হচ্ছে কি এটা একটা বড় সেক্টর যে নিজেকে আসলে হচ্ছে কি আচ্ছা, আরেকজন বলছো যে গুচ্ছের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়লে কি চাকরির আশা করা যায়? ভাই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে মানুষ চাকরি করতেছে। চাকরিটা আসলে তোমার নিজের উপর ডিপেন্ড করে। তুমি গুচ্ছের যে কোনো, ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে একটা নামি দামি ইউনিভার্সিটিতে একটা নর্মাল সাবজেক্ট পাইছো, সো ওইটা থেকেও কিন্তু তুমি ভালো চাকরি করতে পারো। আবার তুমি হচ্ছে কি দেখা গেছে যে তুমি একটা গুচ্ছের একটা হচ্ছে কি ধরলাম একটা যে কোনো একটা ইউনিভার্সিটি যেটা হয়তো তোমার পছন্দের লিস্টে না, বাট ওই জায়গায়ও কিন্তু তুমি চান্স পাইলে, ভালো একটা সাবজেক্টের চান্স পাইলে কিন্তু তুমি অনেক বড় কিছু করতে পারবা। সো এটা ডিপেন্ড করে আসলে হচ্ছে কি তোমার উপর। অ্যান্ড এই দিকে আসলে হতাশ হওয়া যাবে না। আমরা সবাই আসলে হচ্ছে কি মানে জীবনে আসলে বেস্ট কিছুই চাই, যে আমরা চাই ডিইউ ডাবি মানে ডিইউ, তারপর হচ্ছে কি বুয়েট মেডিকেল, এগুলাই আমরা চাই। এটা সবারই চাওয়া দরকার যে একটা স্বপ্ন তোমার বড় হওয়া দরকার। বাট এটা মানে স্বপ্ন তোমার পূরণ হয়েছে না মানে যে এরকম না যে তুমি সামনে জীবনকে উন্নয়ন করতে পারবে না। দেশের সবাই কিন্তু আসলে হচ্ছে কি যারা হচ্ছে কি বড় বড় জায়গায় আছে তুমি দেখো, সবাই কিন্তু আসলে হচ্ছে কি ওই 3টা বা 4টা সেক্টর থেকে আসতেছে না, বাংলাদেশের ওভারঅল সকল ইউনিভার্সিটি সকল জায়গা থেকে আসতেছে। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে কি তোমার তখন রিয়েলাইজ করতে হবে। এখন সমাজ যদি না মানে তাহলে তো আসলে তুমি বসে থেকে লাভ নাই। আজকে যদি তুমি ধরো কোনো একটা আল্লাহ না করো কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স না পাও, কিন্তু সমাজ কিন্তু এই দায়ভার তোমার জন্য নিবে না, তখন বলবে কোনোটাই চান্স পাও নাই। বাট তোমার আসল উদ্দেশ্য হচ্ছে কি আগে আমি চান্স পাবো, তারপর আসলে হচ্ছে কি দেখবো যে সমাজ কি বলে সেটা হচ্ছে পরে, আগে আমার হচ্ছে কি চান্স পাওয়া দরকার। তুমি আগে চান্স পাও, তারপর সমাজ কি হবে সেটা সমাজকে দেখাইবা। বোঝা গেছে? সো এই জায়গায় দেখো তোমার হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় কার্বন থাকে, তো হেটারোসাইক্লিক মানে মনে রাখবা যে হচ্ছে কি কোনো একটা পয়েন্টে, ধরো হচ্ছে কোনো একটা পয়েন্টে এসে হচ্ছে কি করবে সে, আমি কিছু কিছু অংশ একটু মুছে দিচ্ছি, কিছু অংশ একটু মুছে দিচ্ছি, আমার লিখতে হবে। সো হেটারোসাইক্লিক মানে হচ্ছে বুঝবা যে হচ্ছে কি কোনো একটা চাকরি কোনো একটা জায়গায় এসে কি হবে, কোনো একটা জায়গায় এসে হচ্ছে কি তোমার যে জায়গায় আসলে হচ্ছে কি কার্বন থাকার দরকার ছিল সেই জায়গায় এসে হচ্ছে কি অন্য একটা কিছু এসে কি, এই যে ধরো কোনো একটা জায়গায় এই জায়গায় এসে নাইট্রোজেন বসে গেল, তার মানে কি যে জায়গায় কার্বন ছিল এই জায়গায় কার্বন না থাকে কি হচ্ছে নাইট্রোজেন থাকতেছে। তো যখন কার্বনের যে চাকরিক যৌগ, সেই চাকরিক যৌগটাতে যখন আসলে কি কার্বনটাকে সরায় অন্য কোনো পরমাণু এসে যুক্ত হয়, বিশেষ করে আমি অন্য কোনো পরমাণু বলতে আসলে হচ্ছে কি তুমি হচ্ছে কি আমরা নোজ বানান কি জানি NOSE না, নোজ। তো আজকে থেকে আসলে একটু জৈব যৌগ পড়ার জন্য নোজ বানানের এসটা বাদ ইটা বাদ দিয়ে দিবা, তো পড়বা কি NOS। সো এই কয়টা, এই 3টা মানে নাইট্রোজেন অক্সিজেন সালফার, তো এরা যখন আসলে কার্বনের যে চাকরিক যৌগ আছে ওই জায়গায় এসে যখন বসে তখন সেটাকে কি হয়ে যায়, হেটারোসাইক্লিক যৌগ হয়ে যায়। তো মেইনলি কি হবে, কার্বনটাকে হচ্ছে কি কার্বনটা সরে গিয়ে যদি ওই জায়গায় নাইট্রোজেন অক্সিজেন যেটা নোজ বললাম সালফার তারা এসে বসে যায়, তখন সেটা কি হবে হেটারোসাইক্লিক যৌগ হয়ে যাবে, অর্থাৎ কার্বনটা হচ্ছে কি উঠে যাবে এই জায়গা থেকে। ওকে, তো আশা করি জিনিস বুঝতে পারছেন। সো এখানে আসলে আমি একটু অনেক আগে আসলে আনসারগুলো পেয়ে গেছি, অনেকেই সি নাম্বার বলছেন। সো সি নাম্বারটা কি
পিরিডিন। সো পিরিডিনের সংকেত কি? পিরিডিনের সংকেত হচ্ছে জাস্ট এখানে হচ্ছে কি নাইট্রোজেন চলে আসবে, আর এই জায়গায় হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি পিরিডিন। সো এটা হচ্ছে কি পিরিডিন। সো এই যে তো এটার এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে কার্বনটাকে উঠায় নাইট্রোজেন চলে আসছে। সো এটা কি হবে? একটা হেটারোসাইক্লিক যৌগ, কোনটা হবে? পিরিডিন হবে। বোঝা গেছে? এটা হচ্ছে তার সংকেত। বোঝা গেছে? সো আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো আমি একটু হচ্ছে কি পরবর্তী এমসিকিউতে যাব। আচ্ছা, পরবর্তীতে দেখাও আছে হচ্ছে কি আলোর উপস্থিতিতে কি বলছে? আলোর উপস্থিতিতে ক্লোরিন টোলুইনের সাথে হচ্ছে কি বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কি বলছে এখানে? দেখো আলোর উপস্থিতি। ওকে, এখানে কি বলছে? ক্লোরিন কার সাথে বিক্রিয়া করতেছে? টোলুইনের সাথে বিক্রিয়া করতেছে। তো টোলুইনের সংকেত কি? টোলুইনের সংকেত কি ভাই? টোলুইনের সংকেত হচ্ছে এরকম যে সুন্দর একটা বেঞ্জিনের স্ট্রাকচার দিবা, তার মাথায় হচ্ছে কি একটা CH3 মূলক দিয়ে দিবা, তাহলে হচ্ছে কি টোলুইন হয়ে গেছে। সো এটার নাম কি? টোলুইন। সো টোলুইন শেষ। এখন টোলুইনের সাথে কি বলছে? ক্লোরিনের বিক্রিয়া করছে, বাট সেখানে কি বলছে? আলোর উপস্থিতিতে। আচ্ছা, আলোর উপস্থিতিতে কার সাথে বিক্রিয়া করছে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। কার উপস্থিতিতে? আলো। সো আলোকে আমরা এইভাবে প্রকাশ করলাম। সো তার সাথে যখন আসলে বিক্রিয়া করবে, সো বিক্রিয়াটা করার ক্ষেত্রে একটা সুন্দর নিয়ম আছে। একটা জিনিস মাথায় রাখবো, অলওয়েজ আসলে কি ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিন বস্তুটা কি করে? ক্লোরিন বস্তুটা কি করতে চায়? হাইড্রোজেনকে হচ্ছে কি অনেক ক্লোরিন আর হাইড্রোজেন, ক্লোরিন আর হাইড্রোজেন, ক্লোরিন আর হাইড্রোজেন দেখবা যে ম্যাক্সিমাম যৌগের মধ্যে ক্লোরিন আর হাইড্রোজেন মিলে কি বন্ধন গঠন করে ফেলে, HCl গঠন করে ফেলে। তো যে জায়গায় ক্লোরিন আর হাইড্রোজেন থাকে ম্যাক্সিমাম টাইম এই জিনিসটাই হয়ে যায়। সো এই জায়গায় কি হবে? এই যে বিক্রিয়াটা আলোর উপস্থিতিতে ঘটে, তো এই জায়গায় কি হয়? প্রত্যেকটা বার কি হয়? একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, ওই জায়গায় একটা করে ক্লোরিন যায়। একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, ওই জায়গায় একটা করে কি যায়? ক্লোরিন যায়। তো এখানে কি হবে? এই যে ধরো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, মানে হাইড্রোজেন চলে আচ্ছা, আমাদের ওইটা লাগবে না, আমাদের মেন প্রোডাক্টে গেলেই হবে। আচ্ছা, আমরা একটু হচ্ছে কি এই জায়গাটা একটু আবার মুছে দেই। তো এই জায়গায় হচ্ছে কি ছিল? CH3। তো এই জায়গায় কি হবে? এই জায়গায় আসা হচ্ছে কি তোমার এই যে যেটা বললাম যে প্রত্যেকবার একটা করে কি করবে? হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তো এই জায়গায় একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে এই জায়গায় কি হবে? CH, তারপরে এই জায়গায় কি আসবে? Cl। একটা হাইড্রোজেন চলে গেছে, CH3 ছিল। আচ্ছা সরি, এখানে হচ্ছে কি আরেকটু হচ্ছে কি এই জায়গায় আসবে লেখাটা হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন দুইটা হবে, তিনটা ছিল না, তো একটা হাইড্রোজেন চলে গেছে, ওই জায়গায় ক্লোরিন বসেছে। সো এই যে যৌগ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? এই যে যৌগ, এটাকে আমরা বেনজাইল। এটাকে কি বলি? বেনজাইল ক্লোরাইড। এটাকে কি বলি? বেনজাইল ক্লোরাইড। এটাকে কি বলি? বেনজাইল ক্লোরাইড। সো এই যৌগের নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। সো এখন এই বিক্রিয়াটা কিন্তু আপনার হচ্ছে কি এভাবে থাকে না, সে কিন্তু অনবরত আসলে হচ্ছে কি এই বিক্রিয়াটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সবগুলা হাইড্রোজেন আসলে হচ্ছে কি এই জায়গা থেকে প্রতিস্থাপিত না হয়, ততক্ষণ পর্যন্ত কি এই জায়গাটা আসলে এই বিক্রিয়াটা আসলে কি চলতে থাকে। সো আগের মতোই হচ্ছে কি প্রত্যেকবার আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মতো হচ্ছে কি চলতে থাকে। সো এই জায়গায় আবার কি হবে? একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। সো এটা হবে CH, Cl2, দুইটা হাইড্রোজেন আসবে, আবার হচ্ছে কি সে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে হাইড্রোজেনের উপস্থিতি, আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে কি করবে? এবারে যে একটা হাইড্রোজেন আছে তাকেও হচ্ছে কি উঠায়া দিবে, এখানে যে একটা হাইড্রোজেন আছে সেটাকেও কি উঠায়া দিবে, মানে প্রতিস্থাপন করে দিবে। অর্থাৎ এখানে তখন থাকবে কি CCl3, আর আচ্ছা বাকি সাথে হচ্ছে H2O উৎপন্ন হয় আর কি, সরি HCl উৎপন্ন হয়। তো এই যে এই জায়গা পর্যন্ত আসা সে কি হবে? থামবে এবং অনবরত হয়। তো আমার তো এখানে আসলে এত কিছু দরকার নাই, এখানে নর্মাল বলছে আলোর উপস্থিতিতে টোলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। সো জাস্ট এই যে আমার এখানে হচ্ছে কি মেন প্রোডাক্ট, এখানে কিন্তু মেন প্রোডাক্ট হচ্ছে কি আমার আছে, এখানে কিন্তু মেন প্রোডাক্ট আমার কি এই যে এই জিনিসটা হচ্ছে কি আছে অলরেডি, বোঝা গেছে। সো এটা আসলে হচ্ছে কি আলটিমেটলি এই জায়গা থেকে উৎপন্ন হয়ে থাকে। তো আশা করছি হচ্ছে কি তোমরা বুঝতে পারছো অলরেডি, আসলে অনেকেই সঠিক আনসার দিয়ে দিছো, আহসান হাবিব, তারপর হচ্ছে মাইশা, তারপর হচ্ছে জারিন, তারপর হচ্ছে নুপুর, সবাই আসলে সঠিক আনসার দিচ্ছে। ওকে, এখন আমরা পরবর্তী এমসিকিউতে যাব। দেখো এখানে কি বলছে যে CH3, CH2, CH2, Cl, তার মানে কি এখানে হচ্ছে কি একটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে। অ্যালকাইল যেহেতু হচ্ছে কি এটা একটা অ্যালকাইল মূলক, প্রোপাইল ক্লোরাইড দেওয়া আছে, মানে অ্যালকাইলের সাথে, মানে একটা অ্যালকাইলের সাথে হচ্ছে কি ক্লোরিন যুক্ত, তার মানে কি এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তারপর দেখো এখানে কি জিনিস দেওয়া আছে, এই যে একটা জিনিস দেওয়া আছে না তোমার এখানে, এই যে একটা জিনিস দেওয়া আছে তোমার এখানে, দেখো কি বলছে যে এই যে সোডিয়াম এবং হচ্ছে কি ড্রাই ইথার, সোডিয়াম এন্ড হচ্ছে কি ড্রাই ইথার। তো এই সোডিয়াম এন্ড ড্রাই ইথার মানে কি বোঝায়? সোডিয়াম এন্ড ড্রাই ইথার মানে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে কি তোমার এই যে সোডিয়াম এন্ড ড্রাই ইথার, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে কি তোমার একটা উডস বিক্রিয়া, এটা একটা কি উডস বিক্রিয়া। সো উডস বিক্রিয়ার হচ্ছে কি এটা একটা উডস বিক্রিয়া, কিভাবে বুঝবা? যখন তুমি দেখবা যে কি একটা এই যে এটা কি একটা অ্যালকাইল
অ্যালকাইল হচ্ছে কি হ্যালাইড কি করতেছে, অ্যালকাইল হ্যালাইড কি করতেছে তোমার হ্যালাইডটা কি করতেছে, যে হ্যালাইডটা হচ্ছে কি করতেছে, যে সোডিয়াম এবং হচ্ছে কি ড্রাই ইথার, শুষ্ক ইথার, সোডিয়াম এবং ড্রাই ইথার এর সাথে বিক্রিয়া করে, তখন আমরা সেটাকে কি বলি, সেটা কি হচ্ছে কি আমরা উডস বিক্রিয়া বলি। কি বলি? উডস বিক্রিয়া। সো উডস বিক্রিয়ার আসলে হচ্ছে কয়েকটা নিয়ম তুমি আসলে হচ্ছে কি জেনে রাখো। উডস বিক্রিয়া, সো উডস বিক্রিয়া, সো উডস বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কয়েকটা নিয়ম কি, যে এটাতে হচ্ছে কি তোমার উচ্চতর হচ্ছে কি উচ্চতর অ্যালকাইন হচ্ছে কি অ্যালকাইন উৎপন্ন হবে, উচ্চতর হচ্ছে কি অ্যালকাইন উৎপন্ন হবে, উৎপন্ন হয়। দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি নতুন হচ্ছে কি ডাবল মানে নতুন কার্বন কার্বন বন্ধন সৃষ্টি হয়, নতুন কার্বন কার্বন বন্ধন সৃষ্টি হয়, এই জায়গায় বন্ধন সৃষ্টি হয়। সো এটা হচ্ছে কি একটা অন্যতম কারণ। তারপর আবার আরেকটা জিনিস হয় যে এখানে আসলে কি নতুন কার্বন কার্বন বন্ধন বাদে হচ্ছে কি এই জায়গায় তোমার হচ্ছে কি কার্বন সংখ্যাটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, 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 হয়ে যায়। সো এখন তুমি তো আসলে বিক্রিয়া তোমার আর লাগবেই না, এই বিক্রিয়াটা এমন না যে আসলে তুমি বিক্রিয়া পুরোটা করতেই হবে। আমি শেষে কি লাইন বলছি, শেষের লাইনে দেখো একটা জিনিস বলছি আমি, যে হচ্ছে কি শেষের লাইনে একটা জিনিস বলছি, যে হচ্ছে কি কার্বন সংখ্যা হচ্ছে কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, আর হচ্ছে কি এই জায়গায় কি উৎপন্ন হয়, এ জায়গায় কিন্তু হচ্ছে কি অ্যালকাইনটা হচ্ছে কি উৎপন্ন হয়, এ জায়গায় কি উৎপন্ন হয়, অ্যালকাইন উৎপন্ন হয়। সো অ্যালকাইন উৎপন্ন হয়, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে দেখো তো কার্বন কয়টা, একটা, দুইটা, তিনটা। এখন ক্লোরিনের কার্বন তো আর তুমি হিসাব নিবা না, তো কার্বন সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায় তার মানে কি কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যেহেতু তিনটা, ওই জায়গায় কয়টা হবে, এখন ছয়টা হবে। তো ছয়টা কার্বন হলে তো দেখো এখন অপশনের দিকে আসো, অপশনে আসলে কোথায় ছয় কার্বন বিশিষ্ট মানে অ্যালকেন বলা আছে, তো এটা তো হ্যাক্সিন বলা আছে, এটা হচ্ছে কি অ্যালকিন, এটা তো হবে না, হ্যাক্সিন এটা হবে না। প্রোপেন তিন কার্বন তো হবেই না, প্রোপেন মানে কি তিন কার্বনের, আর প্রোপিনও তো হবে না তিন কার্বন। বাট এই যে দেখো নিচে দেখা আছে হ্যাক্সেন, হ্যাক্সেন মানে কি অ্যালকেন বোঝাচ্ছে, এন্ড এখানে কি ছিল হচ্ছে তিন কার্বন, তার ডাবল হয়েছে ছয় কার্বন হবে, কারণ এই বিক্রিয়ার পরে তার কার্বন সংখ্যা ডাবল হয়ে যাবে, অর্থাৎ ছয়টা কার্বন হবে। তো ছয়টা কার্বন হলে সেটা কি হবে, অবশ্যই ছয় কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা হ্যাক্সেন বলে থাকি। সো এটা হচ্ছে কি তোমার হ্যাক্সেন। সো যারা আসলে হচ্ছে কি ডি নাম্বার হচ্ছে কি অলরেডি আনসার করে দিছো, আচ্ছা তিনের বি না, আসলে তিনের আসলে হচ্ছে কি ডি নাম্বার আনসার হবে। যারা বি বলতেছো তারা আসলে হয়তো একটু হচ্ছে কনসেপচুয়াল ঝামেলা আছে, বাট তোমরা হচ্ছে কি এই জিনিসটা একবার স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাব। সো এটা হচ্ছে কি হবে, হ্যাক্সেন ডি নাম্বার হবে, হ্যাক্সেন, কারণ কার্বন সংখ্যা হচ্ছে কি উডস বিক্রিয়ায় ডাবল হয়ে যায়, বোঝা গেছে। উডস বিক্রিয়াতে তোমার আসলে কি সোডিয়াম এবং হচ্ছে কি ড্রাই ইথার বা শুষ্ক ইথার আসলে কি ব্যবহার করা হয়, এটা দেখে আসলে বুঝবা যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম এবং ড্রাই ইথার থাকবে তখন সেটা কি একটা হচ্ছে কি উডস বিক্রিয়া। ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখো কোনটি নিউক্লিওফাইল, তো কোনটি নিউক্লিওফাইল কোনটি ইলেকট্রোফাইল, এটা আসলে হচ্ছে কি বোঝার জন্য তোমরা হচ্ছে কয়েকটা আসলে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের উদাহরণ তোমরা মনে রাখতে পারো। যেরকম আমি যদি নিউক্লিওফাইলের কথাই বলি, নিউক্লিওফাইল মানে হচ্ছে কি কেন্দ্রাকর্ষী, নিউক্লিওফাইল। তো যাদের আসলে ঋণাত্মক, দেখবা মাথায় আসলে ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট থাকে, আচ্ছা তার হচ্ছে প্রথম একটা উদাহরণ লিখে রাখি পানি। আর দেখবা যে হচ্ছে কি যাদের মাথায় হচ্ছে কি এরকম ঋণাত্মক চিহ্ন আছে তারাই আসলে হচ্ছে কি নিউক্লিওফাইল, কারণ তারা আসলে কেন্দ্রাকর্ষী হয়। তারপর তুমি আরো যত হচ্ছে কি মাথায় আসলে হচ্ছে কি ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট থাকবে তাদের আসলে তুমি হচ্ছে কি লিখতে পারবা। তারপর তুমি আর কি লিখতে পারবা, এখানে আর ও এইচ এটা লিখতে পারবা। তারপর হচ্ছে এই তো এই কয়টা হচ্ছে কি উদাহরণ মনে রাখলেই হবে যে এরা আসলে কি নিউক্লিও ফাইল হিসেবে কাজ করে। এখন হচ্ছে এর সাথে সাথে তুমি হচ্ছে কি ইলেকট্রোফাইলটাও পড়ে রাখো, এর সাথে সাথে কি পড়ে রাখো ইলেকট্রোফাইলটাও হচ্ছে কি পড়ে রাখো। তো এর ইলেকট্রোফাইলগুলো কি কি হবে, ইলেকট্রোফাইলগুলো হবে হচ্ছে কি তোমার যেরকম হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কি BF3 যেটা আছে, তারপর হচ্ছে কি যত ধরনের ধনাত্মক আয়ন আছে, হ্যাঁ যাদের মাথায় হচ্ছে প্লাস আকারে থাকবে তারাই তো আসলে ঋণাত্মক মানে ইলেকট্রন আকর্ষী হবে। তো এরকম এই জায়গায় আসলে ব্রুমিনও হতে পারে যখন প্লাস আকারে থাকবে তার মাথায়। তো তারপর হচ্ছে কি আরও অনেক কিছুই হতে পারে যেগুলো আসলে হচ্ছে কি প্লাস আকারে এখানে থাকবে। সো এরকম আসলে হচ্ছে কি প্লাস আকারে থাকলে সেগুলো হচ্ছে কি ইলেকট্রোফাইল হয়, বোঝা গেছে। সো এখন আমার আনসার কি হবে, দেখো এই যে না NO প্লাস 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 এই দুইটাতেই তো প্লাস আছে, সো তারা তো আগেই বাদ যাবে। LCl3 তো এখানে লিখলামই আমি, আর থাকি হচ্ছে কি H2O যেটা আসলে হচ্ছে কি তোমার নিউক্লিওফাইল হিসাবে আসলে হচ্ছে কি কাজ করতেছে। সো সো অনেকে আসলে হচ্ছে কি ভাইয়া সাম্প্রতিকের ক্লাস দেন দিউস জায়ুর,
আচ্ছা কি জান্নাতুল ইসলাম, তুমি হচ্ছে কি আবার একটু জানাইবা তো আসলে কি বলতেছো, আমি বুঝি নাই আর কি জিনিসটা। আচ্ছা যারা যারা এ বলতেছো অনেকেরই আমি দেখতেছি হচ্ছে কি আনসার এ বলতেছো, তাদের সবারটাই আসলে হচ্ছে কি সঠিক হয়েছে। ওকে, এখন আমরা একটু নেক্সটে যাই। হ্যাঁ, দেখো তার মানে কি তুমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আমি লিখে দিছি, খাতায় উঠায় নিছো, পড়া শেষ। এটা হচ্ছে কি এখান এগুলা থেকেই আসলে পরীক্ষায় আসলে জাস্ট উদাহরণগুলো মনে রাখবা, পরীক্ষায় আসলে জাস্ট হচ্ছে কি দুমায় আনসার দিয়ে দিবা। বুঝা গেছে? তারপর হচ্ছে কি সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটি? ওকে, আসো আমরা হচ্ছে কার্বোক্যাটায়ন নিয়ে হচ্ছে কি একটু পড়াশোনা করি। তো এখানে কি বলছে স্থায়ী, তো আমরা স্থায়িত্বের ক্রমটা একটু শিখি। স্থায়িত্বের ক্রম, কার্বোক্যাটায়নের কি স্থায়িত্বের ক্রম। তো মাথায় রাখবা যত বেশি আসলে হচ্ছে কি তার সাথে আসলে মিথাইল গ্রুপ, হ্যাঁ CH3 মূলক যত আসলে হচ্ছে কি যুক্ত থাকবে তত তার হচ্ছে কি স্থায়িত্ব বৃদ্ধি পেতে থাকে। তো প্রথম শুরু হয় হচ্ছে কি আমার এরকম জিনিস দিয়ে যে CH3+, তো এই জায়গায় তো মিথাইল মূলক নাই। সো তার চেয়ে প্রত্যেকবার হচ্ছে কি একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে এবং সে জায়গায় হচ্ছে কি একটা করে তোমার হচ্ছে কি আসবে, একটা করে CH3 মূলক আসবে। হ্যাঁ, সো এটাও হচ্ছে কি তোমার কি হচ্ছে, এটা হচ্ছে এটাকে বলি আমরা হচ্ছে কি এক কার্বন মানে 1 ডিগ্রি হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বোঝা গেছে? তারপর হচ্ছে আমরা পরবর্তীতে যাই, তারপর হচ্ছে কি এখানে হবে কি দেখো এখানে কি হবে, ওই জায়গায় হচ্ছে কি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা CH3 আসছে, এখানে আবার হাইড্রোজেন মানে হাইড্রোজেন চলে যাবে, এই জায়গায় হচ্ছে কি দুইটা হচ্ছে কি তোমার CH3 মূলক আসবে। বুঝা গেছে? সো এটাকে আমরা 2 ডিগ্রি বলে থাকি। সো যত আসলে হচ্ছে কি CH3 মূলক এই জায়গায় অ্যাড হতে থাকবে তত আসলে হচ্ছে কি স্থায়িত্ব কি হতে থাকবে, বাড়তে থাকবে। বুঝা গেছে? তো এখন হচ্ছে কি আমরা টোটাল হাইড্রোজেনটাকে আসলে এই হাইড্রোজেনটাকে হচ্ছে কি বাদ করে দিব। সো এই জায়গায় থাকবে হচ্ছে কত, 3টা আসলে হচ্ছে কি CH3 মূলক এই জায়গায় আসবে। বুঝা গেছে? সো এই যে যত আসলে হচ্ছে কি তোমার এই দিক থেকে মানে যত CH3 মূলক বাড়তেছে তত আসলে কি স্থায়িত্ব বাড়তেছে। তো স্থায়িত্বের ক্রমটা জানা হয়ে গেছে। এখন হচ্ছে কি এর পাশাপাশি তোমরা সক্রিয়তার ক্রম জেনে রাখো। কি জেনে রাখবা? সক্রিয়তার ক্রম। তো সক্রিয়তার ক্রমটা কি জাস্ট উল্টা, জাস্ট এদিক থেকে এদিকে আসলে হচ্ছে কি মানে এদিক থেকে এদিকে আসলে হচ্ছে কি বাড়তে থাকবে। বুঝা গেছে? এদিক থেকে এদিকে আসলে কি হবে, বাড়তে থাকবে। অর্থাৎ যত মানে CH3 মূলক কমবে তত আসলে হচ্ছে কি সক্রিয়তা হচ্ছে কি তোমার হচ্ছে কি বাড়তে থাকবে। মানে জাস্ট তুমি হচ্ছে কি স্থায়িত্বের ক্রম মনে রাখো, সক্রিয়তার ক্রমটা কি মনে করো, তার উল্টা সিকোয়েন্স। বুঝা গেছে? তার উল্টা সিকোয়েন্স। বুঝা গেছে? সো অলরেডি অনেকেই আসলে হচ্ছে কি সঠিক আনসার হচ্ছে কি দিয়ে দিছো। সো এটার আনসার হচ্ছে কি ডি নাম্বারটা, এটার আনসার হচ্ছে কি ডি নাম্বারটা। বুঝা গেছে? সো ওকে 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 এখন হচ্ছে কি আমরা পরবর্তীতে যাবো। তার মানে কি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের হচ্ছে কি, তুমি যদি যখন আসলে প্রশ্ন ব্যাংক নিয়ে আসলে হচ্ছে কি বসবা তখন দেখবা যে হচ্ছে কি বিভিন্ন জায়গায় হচ্ছে কি এই প্রশ্নগুলো পাচ্ছ। তারপর আসো দেখো বেনজিনে সিগমা বন্ধন কয়টা? তো আমরা জানি কি হচ্ছে কি তোমার দেখো সিগমা বন্ধন তুমি কোন কোন জায়গায় পাবা। সিঙ্গেল বন্ড থাকলে সেখানে কি শুধু সিগমা বন্ধন। বোঝা গেছে? যদি ডাবল বন্ড থাকে তাহলে সেখানে কি একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন থাকে। আর ট্রিপল বন্ড থাকলে সেখানে কি দুইটা পাই বন্ড আর একটা হচ্ছে কি সিঙ্গেল বন্ড থাকে, সিগমা বন্ধন থাকে। বোঝা গেছে? এখন হচ্ছে আমাকে বলছে বেনজিনে। সো বেনজিনের স্ট্রাকচারটা তো তোমরা হচ্ছে নর্মালি এরকম জানো না, এরকম জানো, ওই যে এরকম ভাবে জানো। বোঝা গেছে? এরকম ভাবে জানো। সো এখন আমরা এটাকে হচ্ছে কি একটু ভেঙে লিখবো, এটাকে হচ্ছে কি একটু ভেঙে লিখবো বলতে এই যে একটু আগে দেখাইছি না যে কার্বন থাকে, সো কার্বনগুলো লিখবো, সাথে হচ্ছে কি তার বন্ধনগুলো আসলে হচ্ছে কি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। বোঝা গেছে? সো কার্বন লিখবো এবং তার সাথে বন্ধনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন ডাবল বন্ডগুলো দেবো, একটা দুইটা, আচ্ছা এই জায়গায় তো হবে না, এটা খালি এটা। সো ওকে শেষ। তো এখন এই যে কার্বন, আমরা কি জানি কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত থাকে। কার্বনের কয়টা হাত থাকে? একটা কার্বনের হচ্ছে কি এরকম 4টা হাত থাকে, 4টা হাত। আশা করি জিনিসগুলো পড়ছ। তো এদের আসলে সবাই কিন্তু 3টা করে হাত। এখানে কিন্তু বেনজিনে তোমার হচ্ছে কি একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, প্রত্যেকটা কার্বনে কি একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, প্রত্যেকটা জায়গায় আসলে কি একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। এখন তুমি হচ্ছে কি সিগমা বন্ধন বনবা, কি বনবা? সিগমা বন্ধন। তার মানে সিঙ্গেল বন্ডে আমি একটা সিগমা বন্ধন পাবো, ডাবল বন্ডে আমি একটা সিগমা বন্ধন পাবো। বুঝা গেছে? সিঙ্গেল বন্ডে আমি একটা সিগমা বন্ধন পাবো, ডাবল বন্ডে কি একটা সিগমা বন্ধন পাবো। তো আমি শুরু করি, শুরু থেকে শুরু করি এই জায়গায়। তো এখানে হচ্ছে কি একটা আমি হচ্ছে এইভাবে লিখতেছি যেন হচ্ছে আমার সুবিধা হয়। তোমরাও চাইলে পরীক্ষায় প্রশ্ন লিখতে পারবে। একটা ডাবল বন্ডে একটা পাবো 2টা, আবার এই জায়গায় একটা পাবো 3টা, এই জায়গায় একটা পাবো 4টা,
এই জায়গায় একটা 5টা, এই জায়গায় একটা 6টা, এই জায়গায় একটা 7টা, তারপর এই জায়গায় একটা 8টা, এই জায়গায় 9টা, এই জায়গায় হচ্ছে কি আবার পাবো 10টা, এই জায়গায় হচ্ছে কত 11টা, আর এটাতে হচ্ছে 12টা। ওয়াও, আমরা 12টা পেয়ে গেছি। আমরা কয়টা পেয়েছি? আর কিন্তু তো বন্ধন নাই। তো আমরা কি টোটাল 12টা বন্ধন হচ্ছে কি এই জায়গায় পাইছি, যারা আসলে হচ্ছে কি যেখানে আমরা সিঙ্গবাম বন্ধন পাবো, কারণ একক বন্ধন একটা থাকে আর ডাবল বন্ধন একটা থাকে। সো এখানে আনসার কি হবে? এই যে দেখো অনেকেই তোমরা হচ্ছে কি আনসার দিছো, আমি নামগুলো আবারও বলতেছি যে খুশি আক্তার, তারপর হচ্ছে কি সুলতানা, তারপর হচ্ছে কি মাইশা, তারপর নাফিজা, আহসান হাবিব, সবাই আসলে হচ্ছে কি আরেকজন হচ্ছে সক্রিয়তার ক্রমটা হচ্ছে কি বলছিলা। সো সবাইকে আসলে হচ্ছে কি ধন্যবাদ। তোমরা আসলে হচ্ছে কি বাকি ক্লাসটা আসলে হচ্ছে কি এরকম রেসপন্সিবল থাকবা, সেটাই হচ্ছে কি তোমাদের কাছ থেকে আশা করবো আর কি। তো সেটাই হচ্ছে কি আশা করবো। তো এখানে দেখো হচ্ছে কি আবার আসছে আমাদের নিউ ইলেকট্রোফাইলের টপিকটা। সো তোমরাই আসলে এখানে আনসার করবা যে আসলে নিচের কোনটা আসলে কি ইলেকট্রোফাইল বলছে এই জায়গায়। আগেরটা কি ছিল? নিউক্লিওফাইল। এই জায়গায় কি বলছে? ইলেকট্রোফাইল। সো আমি কিন্তু হচ্ছে কি তোমার আগে হচ্ছে কি এটার আনসার দিছি, মানে আমি কিন্তু খুব বিস্তারিতভাবে লিখছি। তুমি চাইলে হচ্ছে আমি তোমাকে দেখাইতে পারি, হ্যাঁ তুমি চাইলে হচ্ছে কি আমি তোমাকে দেখাইতে পারি, তুমি চাইলে হচ্ছে কি আমি তোমাকে এখান থেকে আসলে কি দেখাইতে পারি। তো এই যে হচ্ছে আমরা কোথায় লিখছিলাম, কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল, কোথায় লিখছিলাম, এই যে দেখছো কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল। এই যে ইলেকট্রোফাইলের সংকেত কি LCl3, তারপর BF3, মানে প্লাস যুক্ত যেগুলো আছে তারা, আর হচ্ছে LCl3 BF3। সো এগুলা এখন তোমরা আমাকে হচ্ছে কি এটার আনসার বলবা যে আসলে হচ্ছে কি এটার আনসার কি, এটার আনসার কি। আচ্ছা সবাই সাথে ডি 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 ডি, হ্যাঁ আমরা হচ্ছে কি LCl3 BF3 এগুলো সবই আসলে হচ্ছে কি দেখছি যে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। সো এদেরকে কি বলে আমরা ইলেকট্রোফাইল। সো তোমাদেরকে হচ্ছে কি একটা বিষয় জানিয়ে রাখতে চাই ক্লাসে, যে হচ্ছে তোমরা জানো যে হচ্ছে কি আমাদের মানে গতানুগতিক আমাদের যে ধারাবাহিক মানে বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও কিন্তু হচ্ছে কি আমরা জয়কলি এবং ব্রেনবাস কর্তৃক আয়োজিত হচ্ছে কি আমাদের আবারও হচ্ছে কি আমাদের গত বছরের যে কোর্সটা ছিল তারই ধারাবাহিকতায় আমরা আবারও হচ্ছে কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে কৃষি প্লাস GST গুচ্ছ 2.0 কোর্স। অ্যান্ড এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য আসলে হচ্ছে কি GST এবং এগ্রিকালচার দুইটা হচ্ছে কি পরীক্ষায় আসলে হচ্ছে কি দুইটা বড় বড় পরীক্ষা। এখানে কিন্তু বাংলাদেশের আসলে তুমি হচ্ছে কি কয়েকটা ইউনিভার্সিটি বাদে বাকি সব কিছু ইউনিভার্সিটিগুলোই কিন্তু হচ্ছে কি এই জায়গায় আছে। শুধু যদি আমি এগ্রিতে বলি, এগ্রিতে আসলে হচ্ছে কি এই জায়গায় তোমার হচ্ছে কি 9টা ইউনিভার্সিটি, এগ্রিতে কি 9টা ইউনিভার্সিটি। GSTতে যদি তুমি সব বাদ দিও, ধরো ধরো হচ্ছে GSTতে হচ্ছে কত 16-17টাই ধরো। তো এই যে দেখো তোমার হচ্ছে কি একটা বিশাল অ্যামাউন্টের হচ্ছে কি ইউনিভার্সিটি তুমি শুধু কি দুইটা পরীক্ষার মাধ্যমে পাচ্ছ। তার মানে তুমি মনে রাখবা যে তোমার ভর্তি পরীক্ষায় সবচেয়ে বড় দুইটা পরীক্ষা কিন্তু এটা হতে চলছে। যারা ডিইউ বা হচ্ছে মেডিকেলের চান্স পাইছো তাদের তো হচ্ছে কি আলাদা হিসাব, তারা চান্স পেয়ে গেছো, তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন। সো এই কোর্সে কিন্তু হচ্ছে কি আমরা এই যে কৃষি বিচিত্রা বই, এই কৃষি বিচিত্রা বই সহ কিন্তু হচ্ছে কি আমরা কোর্সের দাম মানে যে প্রাইস তোমরা এনরোল করতে পারো সেটা হচ্ছে 1500। আর যদি তুমি মনে করো যে আমি বই নিব না, তাহলে হচ্ছে কি তোমরা 1250 টাকায় আসলে হচ্ছে কি এই কোর্সটা এনরোল করতে পারো। এখানে কিন্তু তোমাকে দুইবার আসলে সিলেবাস শেষ করা হবে। একবার হচ্ছে এগ্রির জন্য আসলে কি ওইভাবে সিলেবাস শেষ করা হবে, তারপর হচ্ছে কি জিএসটির জন্য এগ্রির ক্লাস শেষ, জিএসটি এগ্রি পরীক্ষার পরেই জিএসটির জন্য তোমাদেরকে আসলে কি স্পেশালাইজ ভাবে হচ্ছে কি তোমাদের এই পড়ানো হবে। তো তোমরা যারা আসলে হচ্ছে কি ভর্তি হতে চাও তারা হচ্ছে কি ব্রেনবাস পেজে আসলে তুমি নক দিলে হচ্ছে তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে, বা হচ্ছে কি আমাদের যে আসলে হচ্ছে কি জয়কলি পেজ সেখানেও তোমরা যদি নক দাও তোমাকে হচ্ছে কি ইন ডিটেলস জানিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা আসলে হচ্ছে কি পরীক্ষা দিবা, আমি মনে করি যে বাংলাদেশের কোথাও আসলে হচ্ছে কি এত হচ্ছে কম টাকায় আসলে তুমি হচ্ছে কি তুমি সবচেয়ে বড় দুইটা হচ্ছে কি ভর্তি পরীক্ষা আসলে হচ্ছে কি কভার করার জন্য হচ্ছে কি কোর্স পাচ্ছ, ক্লাস পাচ্ছ, এবং এখানে 100রও অধিক ক্লাস তোমাদের নেওয়া হবে, প্লাস প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু ওই টপিকের পরীক্ষা হবে। সো তোমরা আশা করি যে সবাই আসলে একটু দ্রুত ভর্তি হয়ে যাবে, যেহেতু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে হচ্ছে কত মার্চের আমরা 28 তারিখ থেকে আসলে শুরু করতে চাচ্ছি। বাট তো মানে আমাদের যাত্রা শুরু হবে, বাট মেন ক্লাস শুরু করবো আমরা হচ্ছে কি 1 তারিখ থেকে। তার আগে হচ্ছে তোমাদের সিইও বা হচ্ছে আদার্স ইউনিভার্সিটির জন্য স্পেশালাইজ ক্লাস দিব, বোঝা গেছে। সো তোমরা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যেতে পারো এই কোর্সটাতে। অলরেডি আসলে অনেকেই যুক্ত হয়ে গেছো। সো আরও কিছু জানার থাকলে তোমরা হচ্ছে পেজে নক করতে পারো। তো এখন আসো আমাদের আরও একটা ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, যেটা হচ্ছে কি বিগত বছর গুচ্ছতে আসছে, কৃষি গুচ্ছতে, যে অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া কি বলছে, অ্যাসিড ক্লোরাইডের সাথে কি করতেছে, অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়। তো দেখো অ্যাসিড ক্লোরাইড কি বলছে, অ্যাসিড ক্লোরাইড। তো আমরা একটা অ্যাসিড ক্লোরাইড লিখি, একটা অ্যাসিড ক্লোরাইড। সো এটা হচ্ছে কি একটা অ্যাসিড
ক্লোরাইড এর সাথে কি করতেছে যে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামোনিয়া। আচ্ছা আমরা প্রথমে অ্যামোনিয়া দিয়ে দেখাচ্ছি, আমরা প্রথমে কি দেখাচ্ছি, অ্যামোনিয়া দিয়ে দেখাচ্ছি। সো অ্যামোনিয়া দিয়ে যখন হচ্ছে কি দেখাইবা তখন হচ্ছে কি এই জায়গায় বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। এই যে আমি একটু আগে কিন্তু তোমাকে একটা জিনিস বলছিলাম যে এই যে অক্সিজেন আর হচ্ছে কি ক্লোরিন, অক্সিজেন আর হচ্ছে কি ক্লোরিন, অক্সিজেন আর ক্লোরিন এদের মধ্যে কিন্তু হচ্ছে কি একটা সুন্দর বন্ডিং আছে। তারা আসলেই হচ্ছে কি বিসমিল্লাহ বলে শুরুতে আসলে কি এসিএল তৈরি করে ফেলবে। তার মানে কি এই জায়গায় তোমার হচ্ছে কি এই যে এই কার্বনের একটা হাত খালি হয়ে যাচ্ছে, তো এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে। সো এই জায়গায় এসে কে বসবে, এই জায়গায় এসে বসবে হচ্ছে কি এখানে এখন যৌগটা হবে হচ্ছে কি তোমার এরকম যে আসলে হচ্ছে কি এখন যৌগটা হবে এরকম যে হচ্ছে কি আর মূলক এখানে ঠিকই থাকবে, এখানে ডাবল বন্ড ঠিকই থাকবে। জাস্ট এই জায়গায় এসে কি এই যে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকে কি NH2, এই যে এটা থাকে। তো এই যৌগটাকে আমরা কি বলি, এই যৌগটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাসিড অ্যামাইড। এই যৌগটাকে কি বলি অ্যাসিড অ্যামাইড, এই যৌগটাকে কি বলি অ্যাসিড অ্যামাইড বলে থাকি। সো এখন তুমি দেখো এখানে হচ্ছে কি তোমার এই যৌগটাকে আমরা অ্যাসিড অ্যামাইড বলে থাকি। সো এখানে দেখো এ নাম্বারে অ্যাসিড অ্যামাইড কিন্তু হচ্ছে কি অলরেডি রয়েছে। এখন তুমি বলতে পারো যে হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিনের জন্য বা প্রাইমারি অ্যামিনের জন্য যদি আমরা বলি 1 ডিগ্রি আর হচ্ছে কি প্রাইমারি অ্যামিনের জন্য যদি আমরা লিখি প্রাইমারি অ্যামিন। আচ্ছা বাকিটা লিখলাম না। সো এটার জন্য যদি আমরা লিখি তো অ্যাসিড ক্লোরাইড তো হচ্ছে কি যেরকম আছে সেরকমই থাকবে। তো 1 ডিগ্রি অ্যামিনের সংকেত কি তোমরা পারো, জাস্ট কিছু না। আচ্ছা ও ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন জাস্ট হচ্ছে কি একটা CH3 মূলক যুক্ত হবে। ওই যে আমরা কার্বনায়নে হচ্ছে কার্বোক্যাটায়নে দেখে আসছি ওইরকমই, জাস্ট হচ্ছে কি একটা যেখানে একটা হাইড্রোজেন চলে যাবে ওই জায়গায় একটা কি হচ্ছে কি মানে এই জিনিসটা হচ্ছে এরকম, এই যে একটা হচ্ছে কি CH3 মূলক অ্যাড হবে, হাইড্রোজেন হচ্ছে কি একটা এদিক থেকে এই যে এই সাইড থেকে হচ্ছে কি হাইড্রোজেন একটা কমে যাবে। তো এটাকে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন বলে। সো সে বিক্রিয়া করে কি করবে, ওই যে আগের মতো, এই যে আগের মতো এখানে হচ্ছে কি এই যে হাইড্রোজেন বাবাজি আর হচ্ছে কি ক্লোরিন এরা দুইজন আসলে হচ্ছে কি সম্মিলিতভাবে আগে থেকে আসলে কি প্লাস HCl তৈরি করে ফেলবে, বুঝা গেছে। তো এখন বাদ বাকি থাকে কি, বাদ বাকি থাকে হচ্ছে এই যে এতটুকু অংশ থাকবে, এতটুকু অংশের হচ্ছে কি পুরোটা তো আর থাকতেছে না। তো এখানে অক্সিজেনের সাথে ডাবল বন্ডে এদিকে কে আছে, ডাবল বন্ডে আছে হচ্ছে তোমার অক্সিজেন। তো এখানে এসে কে বসবে, তো এখান থেকে তো একটা হাইড্রোজেন চলে গেছে। সো রয়েছে কি নাইট্রোজেন আছে আর NH আছে একটা, আর এই যে এখানে তো CH3 মূলক তো এটা সাথে যুক্ত আছে। সো CH3 তো এটা আসলে হচ্ছে কি যুক্ত হবে আর প্লাস HCl তৈরি হবে। তো এটাকে বলা হয় হচ্ছে কি N মিথাইল আচ্ছা অ্যাসিডামাইড, ইংলিশে লিখে দিছি, ইংলিশ বাংলা লিখে দিছি N মিথাইল অ্যাসিডামাইড। সো আলটিমেটলি আশা করি এই জিনিসগুলো আসলে বুঝতে পারছো। এই বিক্রিয়াটা একটু হয়তো হচ্ছে কি অন্যরকম লাগতে পারে, বাট মজা আছে যেহেতু হচ্ছে কি ক্লোরিন আর হাইড্রোজেন হচ্ছে কি মিলিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলে। সো আশা করি যে আসলে এই জিনিসগুলো আসলে বুঝতে পারছো। সো এটার আনসার কি অ্যাসিডামাইড। ওকে, এখন আমরা হচ্ছে কি বলবো যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন আসলে কি করতেছে, সামান্য উত্তপ্ত করলে কোন দ্রব্যটি উৎপন্ন হয়। তো এই জিনিসটা আসলে তোমরা অনেকে পারো, আমি জানি অনেকেই আসলে এই জিনিসটা পারো যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন আসলে কি করে বিক্রিয়া করে আসলে কি উৎপন্ন করে, সামান্য উত্তপ্ত করে। তো এটাকে কি বলা হয়, ফ্রিডেল অ্যাসাইলেশন বলা হয় নাকি। তো এটা অনেকেই জানো। সো আমরা হচ্ছে কি বলছে অ্যাসিটাইল ক্লোরাইড। সো অ্যাসিটাইল ক্লোরাইডটা হচ্ছে কি আমরা আবার লিখবো অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে কি বলছে বেনজিনের। সো বেনজিনটা আমরা লিখলাম, বেনজিনটা আঁকলাম, বেনজিনের সাথে কি করছে অ্যাসিটাইল ক্লোরাইড। সো অ্যাসিটাইল ক্লোরাইড কি এই যে আগেরটার মতোই CH3, এখানে কার্বন ডাবল বন্ডে হচ্ছে কি এই জায়গায়। আচ্ছা আমরা হচ্ছে কি একটু অ্যাসিটাইল ক্লোরাইড। সো এটা এটা হচ্ছে কি অ্যাসিটাইল ক্লোরাইড। সো এর সাথে যখন হচ্ছে কি করছে তারা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন আসলে কি বিক্রিয়া করবে। সো এই জায়গায় কি হবে, কোনো কিছুই হবে না, জাস্ট হচ্ছে কি তোমার আগের মতোই এই যে এই ক্লোরিন আর দেখো এখানে কিন্তু বেনজিনে তোমার হচ্ছে কি এই জায়গায় আমরা কিন্তু একটু আগে দেখাইছি যে এই জায়গায় একটা হাইড্রোজেন থাকে কার্বনের সাথে। সো এখানে কোনো কিছুই হবে না, জাস্ট হচ্ছে কি এই ক্লোরিন আর এই বেনজিনের হাইড্রোজেনটা কি চলে যাবে। তার মানে কি এখানে একটা কার্বনের একটা হাত খালি হচ্ছে আর এই বেনজিনের কার্বনের একটা হাত খালি হচ্ছে। সো এই জায়গায় এসে জাস্ট কিছু হবে না, বেনজিনের যে একটা হাত খালি হয়েছে এই হাত খালি হওয়ার জায়গায় হচ্ছে কি এতটুকু অংশ গিয়ে বসে যাবে। তো এটা কি হবে COCH3, দেন হচ্ছে কি আর ওইদিকে হচ্ছে কি হাইড্রোজেন আর ক্লোরিন মিলিত হয়ে জায়গায় হচ্ছে কি HCl তৈরি করে ফেলবে। সো এটাকে বলা হয় কি এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। এটার নাম কি অ্যাসিটোফেনন, এটার নাম কি অ্যাসিটোফেনন বলে, এই এতটুকু অংশকে অ্যাসিটোফেনন বলে। তো এটার আনসার কি
অলরেডি অনেকে আসলে 9B বলছে, আচ্ছা এটা তো 9 নম্বরে। সো এটার আনসার কি অ্যাসিটোফেনন। সবাই একটু কমেন্ট করবা যে বুঝতে পারছো কিনা, শুধু হচ্ছে কি আনসার দিলেই হবে না, বুঝতে পারছো কিনা সেটা আসলে হচ্ছে কি জানাবা। সো আমরা একটু পরবর্তীতে যাব। আচ্ছা, ইথানলের স্ফুটনাঙ্ক কি? যদিও এটা একটা হচ্ছে কি মুখস্থ টাইপের পড়া, বাট বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকবারই আসলে হচ্ছে কি ইথানলের স্ফুটনাঙ্কটা আসলে হচ্ছে কি চলে আসছে। তো তোমরা একটু দ্রুত জানাবা যে হচ্ছে কি বুঝতে পারছো কিনা। শুধু হচ্ছে কি মানে ক্লাস দেখে গেলে তো হবে না, বোঝাটা লাগবে। কারণ আমি কিন্তু হচ্ছে কি ডিটেলসে সব কিছুই আসলে হচ্ছে কি ভেঙে দেখাচ্ছি, যেন আসলে তোমরা হচ্ছে কি অ্যাটলিস্ট জৈব যৌগটা হচ্ছে তোমাদের জন্য ইজি হয়ে যায়। দেন তোমাদের যখন এটা মনে হবে যে আমি হচ্ছে কি কিছুটা পারি, তখন আসলে তোমরা হচ্ছে কি করতে পারবা, বাকি অংশটা আসলে নিজের মতো করে আসলে কি আগায় ফেলতে পারবা। সো এটার আনসার হয় হচ্ছে কত 78°C। সো এটা অনেকে আসলে জানো, বাট এটা একটা মুখস্থ জিনিস, বাট অনেক গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় আসলে হচ্ছে কি এই এমসিকিউটা আসছে। সো এখন আমরা পরবর্তীতে যাব। দেখো কি বলছে, কোন যৌগটি, কি বলছে, কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রকাশ করে। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, অ্যারোমেটিকগুলো তো আমরা জানি ওই যে বেনজিন যারা আছে তারা। সো কোন যৌগটা অ্যালোফেটিক এবং অ্যারোমেটিক আসলে হচ্ছে কি যৌগ প্রদর্শন করে। সো এটা হচ্ছে কি তোমার টোলোইন। এটা কি কি হচ্ছে টোলোইন। এখন কিভাবে টোলোইন, এটা হচ্ছে কি টোলোইন, এটা আনসার কি হবে টোলোইন। এখন কেন হচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও। টোলোইনের এই যে এই অংশটুকু, এই যে যে তোমার হচ্ছে কি বেনজিনের স্ট্রাকচারের সাথে যে CH3 মূলকগুলো হচ্ছে কি বেনজিনের স্ট্রাকচারের সাথে যে হচ্ছে কি তোমরা CH3 মূলকগুলো আসলে হচ্ছে কি আমার এক বন্ধু কমেন্ট করছে আইডেন্টিফিকেশন নাকি সেই দিছি, আমার চেয়েও ভালো দিছে। সো দেখো দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যালিফেটিক, এটা হচ্ছে কি অ্যালিফেটিক বৈশিষ্ট্য, অ্যালিফেটিক। আর আমরা যেরকম জানি যে বেনজিনটা কি হয় একটা অ্যারোমেটিক। সো এই পার্টটুকু আসলে হচ্ছে কি বেনজিনের পার্টটুকু আসলে হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যারোমেটিক, 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 বুঝা গেছে। সো তার মানে কি আমরা টোলোইনের হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে কি অ্যারোমেটিক এন্ড হচ্ছে কি অ্যালিফেটিক দুইটাই আসলে হচ্ছে কি আমরা পেয়েছি। সো 11 আনসার কি হবে, সি নাম্বারটা হবে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন কেচাপ ভার্সেস সস। কেচাপ ভার্সেস সস, কেচাপ হচ্ছে কি আমাদের সুগার কন্টেন্ট বেশি থাকে, বোঝা গেছে। সসে হচ্ছে কি সুগার কন্টেন্ট কম থাকে। সো দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আসলে হচ্ছে কি নিম্নের কোনটি আসলে হচ্ছে কি সঠিক। SN1 বিক্রিয়ায় মানে হচ্ছে কি ওই যে আমাদের যে নিউক্লিওফিলিক বিক্রিয়াটা, যেটা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক। সো SN1 বিক্রিয়াটার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবা। SN1, সো SN1 এর ক্ষেত্রে আসলে মাথায় রাখবো যে বিক্রিয়াটা আসলে কি 2 ধাপে সংগঠিত হয়। বিক্রিয়াটা কয় ধাপে সংগঠিত হয়, 2 ধাপে সংগঠিত হয়, 2 ধাপে সংগঠিত হয়। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটি মাত্র হচ্ছে কি একটি মাত্র বিক্রিয়কের উপর কি সে নির্ভর করে থাকে, একটি মাত্র হচ্ছে কি বিক্রিয়কের উপর সে হচ্ছে কি বিক্রিয়ক বা বিক্রিয়কের গণমাত্রার উপর হচ্ছে কি সে বিক্রিয়কের উপর কি নির্ভর করে থাকে, উপর নির্ভর করে। সো এই কয়টা জিনিস আসলে হচ্ছে কি মাথায় রাখবা। অ্যান্ড এটা হচ্ছে কি একটা ধীর গতিতে সম্পন্ন হয়, বোঝা গেছে। প্রথম ফেজটা আসলে কি ধীর গতিতে সম্পন্ন হয়। সো এটার কি আছে এখানে দেখো, বলছে যে 1 ধাপে সংগঠিত হয়, 2 ধাপে সংগঠিত হয়, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আচ্ছা, এখানে মাল্টিপল আসলে হচ্ছে কি আমরা কোশ্চেন এন্ড হচ্ছে কি আনসার দেখতে পাচ্ছি। তো দেখো যখন আসলে বিক্রিয়ার ঘনমাত্রা মানে যখন আসলে বিক্রিয়ার হারটা আসলে আমাদের যে বিক্রিয়াটা SN1 বিক্রিয়া, সেটা কিন্তু হচ্ছে কি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর কি করতেছে, নির্ভর করতেছে। তো যখন বিক্রিয়ার হারটা একটা মাত্র ঘনমাত্রার উপর নির্ভর করে, তখন সেটাকে কিন্তু আমরা হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়া বলে থাকি। কারণ আমরা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনে এই জিনিসটা দেখে আসছি যে সেটাকে প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে কি বলে থাকি, কারণ হচ্ছে বিক্রিয়ার হারটা আসলে একটা ঘনমাত্রার উপর নির্ভর করতেছে। এখন এখানে আনসার হচ্ছে মাল্টিপল হবে, যে 2 ধাপে সংগঠিত হয় সেটাও হবে, আবার হচ্ছে বিক্রিয়াটা কি প্রথম ক্রম বিক্রিয়া এটাও হবে। দুইটাই হচ্ছে কি এই জায়গায় আনসার হবে, বি এবং সি দুইটাই হচ্ছে কি এই জায়গায় সঠিক আনসার। বুঝতে পারছো সবাই? এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু হচ্ছে কি জানাবা সবাই। ওই যে আগের এমসিকিউটা বুঝতে পারছো কিনা একটু হচ্ছে কি আমাকে কমেন্টে জানাবা, ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকেই আসলে হচ্ছে কি বি বলছো, বি সঠিক আনসার, বাট বি সি দুইটাই আসলে এই জায়গায় কি রাইট আনসার। সবাই একটু হচ্ছে যারা যারা দেখতেছো সবাই একটু হচ্ছে কি কমেন্টে জানাইবা। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে মিথাইল, হ্যাঁ মিথিলেটেড স্পিরিট এর আসলে হচ্ছে কি মূল উপাদান কি। সো এই জায়গায় মিথিলেটেড স্পিরিটের আসলে তুমি হচ্ছে কি কয়েকটা জিনিস জেনে রাখবা, যে মিথিলেটেড স্পিরিট যেটা আছে সেটার আসলে হচ্ছে কি 2টা উপাদান দ্বারা তৈরি হয়। সে কি 2টা উপাদান দ্বারা তৈরি হয়, একটা হচ্ছে কি ইথানল আর একটা হচ্ছে কি মিথানল।
সো এই জায়গায় আসলে কি ইথানলের পার্সেন্টেজ থাকে হচ্ছে 95% আর মিথানলের পার্সেন্ট থাকে হচ্ছে কি তো 5%। তার মানে কি যখন তোমার এই জায়গায় হচ্ছে কি 95% থাকে আর এই জায়গায় হচ্ছে কি 5% থাকে, তার মানে কি এই জায়গায় প্রধান মূল উপাদান কোনটা হবে? অবশ্যই ইথানল হবে। ইথানলের পরিমাণ যেহেতু এই জায়গায় বেশি লাগতেছে, সো অবশ্যই এটার আনসার কি হবে? ইথানল হবে। তো দেন আমরা হচ্ছে কি পরবর্তীতে যাব। দেখো সবচেয়ে দুর্বল অ্যাসিড কি? দেখো এটা যদিও আসলে হচ্ছে কি মিক্সড একটা প্রশ্ন, যে সবচেয়ে দুর্বল অ্যাসিড এই জায়গায় কি সেটা জানতে চাইছে। তো দুর্বল অ্যাসিডগুলা দেখো এখানে হচ্ছে কি এই যে অক্সো অ্যাসিড, এটা আসলে হচ্ছে কি সবল অ্যাসিড হবে, কারণ সরি এটা তো আনসার দিয়ে দিলে আবার বাবা যে এই প্রশ্নের জন্য এটা আনসার হয়েছে না, এটা হচ্ছে তোমার সবল অ্যাসিড। কারণ কি দেখো নর্মালি যে হচ্ছে কি এই জায়গায় যে মৌলগুলো আছে তারা হচ্ছে কি মানে জৈব যৌগের আসলে হচ্ছে কি যে অ্যাসিডগুলো হয়, জৈব অ্যাসিডগুলো তুলনামূলক বাকি অ্যাসিডগুলোর তুলনায় কি দুর্বল হয়। বাট এই যে জৈব যৌগে যদি তোমার হচ্ছে কি ক্লোরিন যুক্ত থাকে, জৈব যৌগে যদি আসলে ক্লোরিন থাকে, তাহলে তার অ্যাসিডের মাত্রাটা কি হয়? বেশি হয়। তার অ্যাসিডের মাত্রা কি হয়? বেশি হয়। তার মানে এ নাম্বার আর ডি নাম্বার আগেই বাদ দিয়ে দিতে পারতেছো, যত বেশি ক্লোরিন থাকবে তত বেশি সবল হবে। এখন এই যে বি নাম্বার আর হচ্ছে সি নাম্বার, হয় ইথানোয়িক অ্যাসিড না মিথানোয়িক অ্যাসিড, কোনটা আসলে হচ্ছে কি সবচেয়ে বেশি দুর্বল অ্যাসিড? তো দেখো বা যখন আসলে হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড বা হচ্ছে জৈব অ্যাসিডে হচ্ছে কি কার্বন সংখ্যা যত বেশি তত সে কি সে দুর্বল, হবে। তো এখানে দেখো এটাতে হচ্ছে কার্বন আছে একটা, বাট এখানে কার্বন দুইটা। তো স্বাভাবিকভাবে হচ্ছে কি বি নাম্বারটা হচ্ছে কি আনসার হবে, কারণ কার্বন সংখ্যা বেশি। সো হচ্ছে সেটা কি হবে? দুর্বল অ্যাসিড হবে। তো হচ্ছে আহসান হাবিব, তারপর হচ্ছে নাফিজা আক্তার, তারপর হচ্ছে কি মাইশা জেরিন, সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসার দিছো। ওকে, এখন আমরা পরবর্তীতে যাব। দেখো সুন্দর একটা নামকরণ, ইভেন তোমাদেরকে আসলে হচ্ছে কি নাম্বারিংটাও করে দিছে। এটা কিন্তু হচ্ছে কোথায় আসছে জানো? এটা হচ্ছে বাউতে আসছে। এবার কিন্তু হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু হচ্ছে কি সার্বিক দায়িত্বে আছে কি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। সো বাউয়ের প্রশ্ন এটা। সো এই টাইপের যে বাউতে যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এর আগের প্রশ্নটাও বাউতে আসছে। সো এখন দেখো এখানে কিন্তু আসলে তোমাকে নাম্বারিং তারা করেই দিছে, যে আসলে হচ্ছে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম নাম্বারিং করে দিছে। আর নাম্বারিং না করে দিলে হচ্ছে কি এই দিক থেকে আসলে তুমি গণনা করলে হচ্ছে কার্যকরীমূলকটা হচ্ছে কি সবার আগে পাচ্ছ। সো নাম্বারিং তোমার এই দিক থেকেই করতে হবে। সো এখানে দেখো 2 নাম্বার কার্বনে কি একটা অ্যামিনো মূলক আছে, 3 নাম্বার কার্বনে একটা কি মিথাইল মূলক আছে। এখন আমরা হচ্ছে নামকরণ করব কিভাবে? তার আগে দেখো এখানে কয়টা কার্বন? 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। তার মানে হচ্ছে কি আমার মেইন শিকলে 5টা কার্বন, এবং এখানে কি কোনো ডাবল বন্ড আছে? ডাবল বন্ড না থাকা মানে কি এটার নাম যে আসলে হচ্ছে কি পেন্টেন হয়ে যাবে, এটা তো শিওর। এখন হচ্ছে সামনের অংশ আসবে যে আসলে আমরা কি এটা হচ্ছে অ্যামিনো মূলক, এটা হচ্ছে কি অ্যামিনো মূলক, আর এটা হচ্ছে কি মিথাইল মূলক, মিথাইল। সো আমরা যখন নামকরণ করি তখন তো ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী নামকরণ করে। তো এটা তো স্বাভাবিকভাবে হচ্ছে কি এটা হচ্ছে সবার আগে। সো এটা হবে কি, এটা কি হবে? 2 নাম্বার কার্বনে হচ্ছে কি অ্যামিনো মূলক আছে না, সো 2 অ্যামিনো হবে। দেন হচ্ছে কি 2 অ্যামিনো, তারপর হচ্ছে কি 3 মিথাইল। 3 নাম্বার কার্বনে মিথাইল মূলক না, সো 3 মিথাইল কি হবে? 3 মিথাইল পেন্টেন হবে। সো এটা আছে কোন জায়গায়? এটা হচ্ছে অনেকে দেখছি বি নাম্বার, হ্যাঁ বি নাম্বারে এটা আছে। সো এটার নাম কি 2 মিথাইল 3 অ্যামিনো পেন্টেন। লাস্ট ইয়ারও কিন্তু হচ্ছে কি গুচ্ছ যে জিএসটি যে ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু হচ্ছে তোমার নামকরণ থেকে প্রশ্ন আসছে, একটা নামকরণ দিয়ে রাখছে। সো নামকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ। সো নামকরণের টপিকগুলো আসলে বাসায় বসে আসলে প্র্যাকটিস করবা, যে বিভিন্ন নামকরণ বাসায় বসে হচ্ছে কি পড়বা। দেন আসা হচ্ছে আমাদের 16 নম্বরে যে বলছে যে কোনটি স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তো যদিও এটা হচ্ছে কি ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টার একটা কনসেপ্ট, বাট যেহেতু জৈব যৌগ রিলেটেড করছে, সো এখান থেকে আমরা হচ্ছে কি স্ফুটনাঙ্ক বের করব। দেখো স্ফুটনাঙ্ক কোনটার বেশি সেটা জানার জন্য এক জায়গায় হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, যে হাইড্রোজেন বন্ড, যদি কোনো যৌগে হাইড্রোজেন বন্ড থাকে তাহলে সে জায়গায় হচ্ছে কি স্ফুটনাঙ্ক হচ্ছে কি বেড়ে যায়, সেটার স্ফুটনাঙ্ক কি বেড়ে যায়। এখন আমি যদি প্রত্যেকটা স্ট্রাকচার আঁকি, তো এখানে যদি তুমি তার দেখো এ নাম্বারের স্ট্রাকচারটা দেখো এখানে, এখন কত হচ্ছে হাইড্রোজেন বন্ড কিভাবে গঠিত হয়? হাইড্রোজেন যখন কি করে অক্সিজেন, নাইট্রোজেন এবং হচ্ছে কি ফ্লোরিন এরকম অধিক তড়িৎ মৌলের সাথে আসলে বন্ধন গঠন করে, তখন সেই জায়গায় কি হাইড্রোজেন বন্ড গঠিত হয়। বোঝা গেছে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এদের সাথে যখন আসলে বন্ধন গঠন করবে তখন সেই জায়গায় কি হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হবে। বোঝা গেছে? তো এখানে হচ্ছে কি আছে CH3 CH2। তো এখানে যদি তুমি হচ্ছে এই কার্বনটা চিন্তা করো, যে এই পার্টটা থেকে আসলে দেখে মনে হতে পারে যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে, বাট এই জায়গায় কিন্তু হচ্ছে নাই। কিভাবে? দেখো এখানে হচ্ছে কি হাইড্রোজেন, সরি এই দিক থেকে লিখি, যে এই জায়গায় আসলে হচ্ছে কি তোমার যে হচ্ছে কি
কার্বনটা আছে এই কার্বনে হচ্ছে কি ডাবল বন্ডে অক্সিজেন যুক্ত থাকে, আর একদিক থেকে আসলে তোমার কি হাইড্রোজেন থাকে। তার মানে কিন্তু এখানে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বন্ধন গঠন করতেছে না। সো এই জায়গায় আসলে কি তোমার হাইড্রোজেন বন্ড নাই, সো এটা আনসার হবে না, সো এটা বাদ। তারপর হচ্ছে পরেরটা আসো, দেখো দেখো অ্যালকোহল মূলক, এটা হচ্ছে ইথানল। দেখো এটা যদি তুমি হচ্ছে বসাও, এটার গাঠনিক স্ট্রাকচারটা দুই আঁকো বি নাম্বারের, যে হচ্ছে কি তিনটা হাইড্রোজেন। সো এই জায়গায় হচ্ছে কি আমি তিনটা হাইড্রোজেন, তারপর এই জায়গায় হচ্ছে কি CH2 দুইটা হাইড্রোজেন। তারপর হচ্ছে কি পরেরটাতে দেখো হচ্ছে কি, আচ্ছা এই জায়গায় তোমার যে জিনিসটা হয় যে আসলে এই জায়গায় OH মূলকটা আসলে কি এই জায়গায় থাকে। সো OH মূলকটা যদি আমি দেই তাহলে হচ্ছে কি, দেখো এই জায়গায় OH মূলক আছে, তো এই জায়গায় হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন আছে, অর্থাৎ এটাতে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটার ফুটনাঙ্ক কি অন্যগুলোর চেয়ে বেড়ে যাবে। এটার আনসার বি নাম্বার হবে। বাকিগুলা কেন হবে না, এগুলাতে কেন হাইড্রোজেন বন্ড নাই তুমি এটাতে দেখতে পারো, যে এটা তুমি যদি লেখো CH তারপর হচ্ছে H তারপর কার্বন, এই কার্বন হচ্ছে কি এই মানে পরবর্তী কার্বন এটার সাথে ডাবল বন্ডে অক্সিজেন যুক্ত থাকে উপরে, আর পরেরটার সাথে কি CH3 এরকম ভাবে যুক্ত থাকে। তার মানে এখানে অক্সিজেনের সাথে আমি হাইড্রোজেনের বন্ধন পাচ্ছি না। সো তারপর যদি আসি আমি হচ্ছে কি এই জায়গায় যে হচ্ছে কি CH3 এটা যদি লেখো তাহলে হচ্ছে কি CH2 দেন হচ্ছে কি, আচ্ছা এই জায়গায় হচ্ছে তুমি CH2 লেখো, তারপর হচ্ছে এই জায়গায় অক্সিজেন, মানে এটা হচ্ছে ইথারমূলক। সো এখানেও আসলে হচ্ছে কি তোমার ডাবল কার্বন মানে হচ্ছে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন পাচ্ছি না, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন পাচ্ছি না। সো এটা হচ্ছে কি এই জায়গায়ও কি ফুটনাঙ্ক কম হবে। সো বুঝতে পারছো আশা করি ওই জিনিসটা, যে আসলে কেন হচ্ছে এরকম হয়েছে, যে হচ্ছে কি বি নাম্বারটা আনসার হয়েছে। বাংলাদেশের ক্রিকেট খেলা দেখবো নাকি লাইভ ক্লাস করে বুঝতে পারতেছি না। বাংলাদেশের ক্রিকেট খেলা তো পথে পথে হয়ে গেছে, তো ওই জায়গায় তো আসলে হচ্ছে কি যে অবস্থা, সো ওই খেলা না দেখে মন খারাপ করাচ্ছে বলো আমার লাইভ ক্লাস করো, এটাই ভালো। অ্যাটলিস্ট জৈব জগৎটা থেকে আসলে তুমি নিজেকে ইজি করতে পারবা। সো ওই খেলা দেখে আসলে তেমন একটা লাভ হবে না যে অবস্থায় দেখে আসছি। সো এর চার্চে ভালো হচ্ছে কি যেটা লাভ হবে সেটাই দেখে ফেলো এখন, ওইটা দেখলে আরো মন খারাপ হবে, রাগ হবে, তখন মনে হবে যে না ভাইয়ের ক্লাস দেখলেই ভালো হইতো, অ্যাটলিস্ট জৈব জগৎটা পড়া হইতো। সো লাইভ ক্লাসটাই দেখো, অন্য সময় হলে বলতাম যে খেলা দেখো। দেখো ফরমালিন কি এটা আসলে জানো যে 40% হচ্ছে কি ফর্মালডিহাইড, অর্থাৎ 40% হচ্ছে কি CHO যেটা আছে সেটা 40%কে কি বলা হয় ফর্মালডিহাইড বলা হয়। ওকে এটা পড়ে গেলাম। দেখো এখানে অ্যাসিটিলিন যোগে মানে যোগে হচ্ছে কি কার্বনের হাইব্রিডাইজেশন কোনটি, এটা হচ্ছে এখানে জানতে চাইছি। সো অ্যাসিটিলিন যোগে, অ্যাসিটিলিন বলতে আসলে তোমাকে হচ্ছে কি অ্যালকাইন বুঝাইছে আর কি। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে হচ্ছে দেখো কার্বন কার্বনের মধ্যে কি ট্রিপল বন্ড আছে। সো একটা জিনিস মাথায় রাখবা, যদি কার্বন কার্বনে একক বন্ধন থাকে তাহলে সেটা sp3 সংকরণ, যদি কার্বন কার্বনে ডাবল বন্ধন থাকে, যদি কোনো কার্বনে ডাবল বন্ধন পাও তাহলে সেটা হচ্ছে কি sp2 সংকরণ, আর যদি কোনো কার্বনে ট্রিপল বন্ড পাও তাহলে সেটা কি sp সংকরণ। তো এখানে প্রত্যেকটা এই কার্বনের সাথে এখানে ট্রিপল বন্ড, এই কার্বনের ট্রিপল বন্ড, সুতরাং sp 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 সংকরণ কোথায় আছে এ নাম্বারে। সো এটার আনসার কি এ নাম্বার হবে। 18 আনসার কি হবে এ নাম্বার হবে। তারপর আসো আমাদের লুকাস বিকারক কোনটি। দেখো লুকাস বিকারক কোনটি, এটাও খুব সহজে আনসার করতে পারবো, যে হচ্ছে কি লুকাস বিকারক মানে কি। লুকাস বিকারক মানে হচ্ছে গাঢ় HCl এবং হচ্ছে কি গাঢ় HCl এবং হচ্ছে কি অনাদ্র হচ্ছে কি জিঙ্ক ক্লোরাইডের যে দ্রবণটা হচ্ছে কি তোমার দ্রবণকে আমরা লুকাস বিকারক বলে থাকি। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে HCl এবং হচ্ছে কি জিঙ্ক ক্লোরাইডের হচ্ছে কি অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের যে দ্রবণ সেটাকে হচ্ছে কি আমরা লুকাস বিকারক বলে থাকি। লুকাস বিকারক, গ্রিগনার বিকারক, এগুলার সংকেত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সংকেতগুলো তোমরা হচ্ছে কি পড়বা বা জানবা যে কোনটাকে গ্রিগনার বিকারকটাকে লুকাস বিকারক বলে থাকে। তো দেন আমরা হচ্ছে পরবর্তীতে যাব যে জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে ওই যৌগের কোণটি আলোক সক্রিয় সমানুসম্ভব। তো এখানে যখন আসলে অপ্রতিসম কার্বন সংখ্যা বলে থাকবে এবং তোমাকে আলোক সক্রিয় সমাণু বের করতে বলবে, তখন আমাদের সম্ভাব্য হচ্ছে কি আলোক সক্রিয় সমাণু বের করার হচ্ছে কি একটা সূত্র আছে। সক্রিয় সমাণু বের করার হচ্ছে কি সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। এখানে nটা কি, nটা হচ্ছে কি অপ্রতিসম কার্বন। সো এখানে অপ্রতিসম কার্বন কয়টা দেওয়া আছে, এই যে দুইটা বলা আছে। সো n এর জায়গায় কত বসবে, n এর জায়গায় 2 বসবে। তো 2 বসলে এটা হচ্ছে কত 4 হবে। সো এটার আনসার কত 4। 20 এর ডি অনেকে আসলে হচ্ছে কি দিছো। সো এটার আনসার কি হবে 4 হবে। কারণ হচ্ছে কি অপ্রতিসম কার্বন থাকলে সেটা কি হবে, মানে সূত্রটা হচ্ছে এটা আলোক সক্রিয় সমাণু বের করার। সো এটার আনসার কি হবে ডি হবে। বুঝা গেছে? আশা করি এই সূত্রটা একটু মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলছে, একটা স্ট্রাকচার দেওয়া আছে, বলছে যে
গাঠনিক সংকেতটা হচ্ছে কি, দেখো আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই বলছি যে কার্যকরী মূলকের আসলে হচ্ছে কি কার্যকরী মূলকের সংকেত এবং হচ্ছে কি স্ট্রাকচার দুইটাই আসলে হচ্ছে কি তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে প্রশ্ন আসে, তো এইগুলা কিন্তু ইজি। এখন ইজি জিনিসগুলো যদি না পারো তাহলে এটা তোমার সবচেয়ে বড় ক্ষতি। এর চেয়ে আর কি বলার আছে যে তোমরা এই জিনিসগুলো আসলে পড়বা। দেখো এটা কিসের, এটা আপনারা সবাই জানি যে এস্টার মূলক যেটা আছে, এস্টার, যেখানে হচ্ছে কি কার্বন কার্বনের মাঝে একটা অক্সিজেন থাকে, সেটা হচ্ছে কি, আর একটা কার্বনের ডাবল বন্ডে থাকে, সেটা হচ্ছে কি এস্টারের কার্যকরী মূলক। আর অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কি হবে, অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে হচ্ছে কি তোমার দুইটা কার্বনই আসলে কি হচ্ছে এরকম ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ডে অক্সিজেন যুক্ত থাকবে, এটা হচ্ছে অ্যানহাইড্রাইডের সংকেত। আর ইথারের সংকেত কি, ইথারের সংকেত হচ্ছে জাস্ট হচ্ছে কি, ধরো ইথারের সংকেত যদি আমি লিখতে চাই, ইথারের সংকেত লিখতে চাই তাহলে হচ্ছে কি হবে, এই জায়গায় ধরো হচ্ছে কি একটা CH3 মূলক আছে, আচ্ছা CH3 মূলক না লিখি, শুধু কার্বন লিখি। একটা হচ্ছে কি কার্বন এবং কার্বনের সাথে অক্সিজেন, আরেকটা কার্বনের সাথে অক্সিজেন। সো এখানে হচ্ছে কার্বনের হচ্ছে হাততালি থাকবে কয়টা, দুইটা, দুইটা তিনটা চারটা এরকম। আর কিটোনটা তো জানোই যে কিটোন হচ্ছে এরকম, ডাবল বন্ড অক্সিজেনের সাথে যুক্ত কার্বন, আর হচ্ছে কি এদিক থেকে আসলে হচ্ছে কি দুইটা হাত খালি থাকে, একটা হচ্ছে কি অক্সিজেনের সাথে যুক্ত আর ওদিক থেকে ডাবল বন্ডে আসলে কি একটা অক্সিজেনের সাথে যুক্ত আর কার্বনের দুইটা হাত খালি থাকে। সো এটা হচ্ছে কি কিটোনের কার্যকরী মূলক। সো এইভাবে তোমাদের বইয়ের শুরুতে দেখবে কার্যকরী মূলকগুলো দেওয়া আছে, এবং তোমরা যদি কৃষি বিচিত্রা বই তোমাদের কাছে থাকে তো ওইটাতে দেখবে যে হচ্ছে কি শুরুতে হচ্ছে কার্যকরী মূলকগুলো সংকেত দেওয়া আছে এবং তাদের সক্রিয়তার ক্রমও দেওয়া আছে। সো আমি বলবো যে এই বইটা আসলে কালেক্ট করে নাও তোমরা, অ্যাটলিস্ট আসলে নিজেদের প্রিপারেশনটাকে গুছানো এবং আগায় নেওয়ার জন্য এবং প্রশ্নগুলো পাওয়ার জন্য এবং হচ্ছে কি বোঝার জন্য ব্যাখ্যা সহ তোমরা হচ্ছে কি বইটা কালেক্ট করে নিবা, খুবই ভালো একটা বই। সো তোমাদের প্রিপারেশনটাকে আরও হচ্ছে কি অগ্রসর করবে। তারপর দেখো বলছে যে নিচের কোনটি ফেওলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, তো আমরা কি বিক্রিয়া করে পদক্ষেপ দেয়, আমরা কি জানি যে ফেওলিং দ্রবণ আমরা কি করি, অ্যালডিহাইড, অ্যালডিহাইড আর হচ্ছে কি অ্যালডিহাইড আর হচ্ছে কি কিটোনের পার্থক্যসূচক পরীক্ষার জন্য আমরা ব্যবহার করি, অর্থাৎ অ্যালডিহাইড এবং হচ্ছে কি কিটোনের পার্থক্যসূচক পরীক্ষার জন্য হচ্ছে কি আমরা ব্যবহার করে থাকি, যেখানে আমরা দেখতে পাই যে হচ্ছে কি কিটোনের সাথে আসলে হচ্ছে কি ফেওলিং দ্রবণ পদক্ষেপ দেয় না, বাট অ্যালডিহাইডের সাথে হচ্ছে কি ফেওলিং দ্রবণ পদক্ষেপ দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে কোনটা অ্যালডিহাইড কোনটা মানে কোনটা কিটোন। বোঝা গেছে, কিটোন হচ্ছে পদক্ষেপ দিবে না, বিক্রিয়া করবে না, বাট সে কি করবে বিক্রিয়া করে পদক্ষেপ দিবে, অ্যালডিহাইড হচ্ছে কি বিক্রিয়া করে পদক্ষেপ দিবে। তো এখানে দেখো অ্যালডিহাইড কোনটা আছে, দেখো শুরুতে কিন্তু অ্যালডিহাইড দিয়ে রাখছে তারা CH3CHO, অর্থাৎ এটা হচ্ছে কি ইথানল। সো এটা হচ্ছে কি অ্যালডিহাইড দেওয়া আছে, আর এটা তো হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো হবে না। আর এখানে তো হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার ইথেন দেওয়া আছে, সো এটাও হবে না, এটা অ্যালকেন, এটাও হবে না, নিচে যেটা আছে সেটাও হবে না। বাট ওই যে এখানে যেটা আছে শুরুতে মিথানল, সরি ইথানল, সেটা হবে, কারণ সে অ্যালডিহাইড। বোঝা গেছে, 22-এর আনসার কি হবে, এ নাম্বার। তারপর দেখো বলছে নিচের কোন যৌগটিকে KMnO4 দ্বারা হচ্ছে কি শনাক্তকরণ করা যায়, কোন যৌগটিকে KMnO4 দ্বারা শনাক্তকরণ করা যায়। তো আমরা কি জানি যে অসম্পৃক্ত 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 যে হচ্ছে কি হাইড্রোকার্বন আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাদেরকে আমরা কি করি, হাইড্রোকার্বনকে কি করি আমরা, হাইড্রোকার্বনকে আমরা কি করে থাকি KMnO4 দ্রবণ দ্বারা হচ্ছে কি ব্যাখ্যা করে থাকি, যেখানে আসলে হচ্ছে কি তোমার ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন এবং হচ্ছে কি অ্যালকাইন যাদের মধ্যে আছে তারা হচ্ছে কি করে এই দ্রবণের সাথে বিক্রিয়া করে কি করে এই KMnO4 এর হচ্ছে কি গোলাপি বর্ণকে আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি দূর করে ফেলে, উঠে মানে শেষ করে ফেলে। তো এই যে যাদের আসলে অ্যালকিন এবং অ্যালকাইন এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, এদের সাথে হচ্ছে KMnO4 কি করে বিক্রিয়া করে এবং হচ্ছে কি মানে যখন বিক্রিয়া করে কালারটা চেঞ্জ করে ফেলে তখন আমরা বুঝতে পারি যে এগুলা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে KMnO4 বিক্রিয়া করে না। বোঝা গেছে। সো এখানে দেখো একক বন্ধন, সো এটা সম্পৃক্ত, এখানেও একক বন্ধন, এটাও সম্পৃক্ত, বাট এই যে ডাবল বন্ড আমরা পাচ্ছি তার মানে কি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যান্ড এটা কি করবে KMnO4 এর সাথে বিক্রিয়া করে কি করবে তোমার তার বর্ণটাকে আসলে কি দূরীভূত করে ফেলবে। সো এটার আনসার কি হবে, বি নাম্বার। অর্থাৎ তুমি KMnO4 দ্বারা শনাক্তকরণ করা যায়, এক্ষেত্রে দেখবো যে কোথায় কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড পাইতেছো, সেটাই হবে কি আনসার সোজা বাংলায়। তারপর দেখো যখন হচ্ছে কি CHO গ্রুপ বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসাবে যুক্ত হয় তখন হচ্ছে কি সেটাকে অগ্রত হচ্ছে কোন গ্রুপে, অর্থাৎ মেটা নির্দেশক না হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। তো মেটা নির্দেশক এম দ্বারা বোঝাচ্ছি, তো এক্ষেত্রে মাথায় রাখবা যে হচ্ছে কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার যাদের আসলে হচ্ছে কি তোমার জারণ মান আসলে হচ্ছে কি 2 বা 2 এর অধিক, এরকম এই পরমাণুগুলা হচ্ছে কি যে জায়গায় একসাথে হচ্ছে কি একসাথে হচ্ছে কি দুটি বা হচ্ছে কি বা তার অধিক একসাথে যুক্ত থাকবে যে মূলকে, সেটা হচ্ছে কি মেটা নির্দেশক। আর বাদ বাকিগুলো হচ্ছে কি অর্থ প্যারা নির্দেশক, বাকি সব হচ্ছে কি
অর্থোপ্যারা নির্দেশক। সো এটার আন্ডারে কি পড়তে পারে, দেখো তুমি এটার আন্ডারে যদি হচ্ছে কি SO3H দাও, তো এখানে দেখো অক্সিজেন সালফার দুইটা পরমাণু পাচ্ছি আমি এই যে এদের মধ্যে। সো এটা একটা অর্থোপ্যারা নির্দেশক। তুমি হচ্ছে কি যদি আরো লেখো COOH, সরি মেটা নির্দেশক। সো এখানে হচ্ছে কি আমি অক্সিজেন এবং হচ্ছে কি দুইটা অক্সিজেন একসাথে পাচ্ছি, মানে এই যৌগগুলো হচ্ছে কি একসাথে দুইটা বা তিনটা তারও অধিক আছে, তখন এটা কি মেটা নির্দেশক। সো এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে কি মেটা নির্দেশক। তুমি হচ্ছে কি CHO কেও বলতে পারো যে এগুলো হচ্ছে কি মেটা নির্দেশক। আর অর্থোপ্যারা নির্দেশক কি আবার হচ্ছে কি NO, যে NO2 NO এগুলো হচ্ছে কি অর্থোপ্যারা সরি মেটা নির্দেশক। আর অর্থোপ্যারা নির্দেশক হচ্ছে বাকি সবগুলো থাকবে, যেরকম হচ্ছে কি তোমার CH3। সো এখানে দেখো কার্বন কিন্তু দুইটা নাই, নাইট্রোজেন নাই। সো তারপর হচ্ছে কি OH মাইনাস, এগুলো আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি অর্থোপ্যারা নির্দেশক। ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, এগুলো হচ্ছে কি অর্থোপ্যারা নির্দেশক। সো এই যে এখানে দেখো কি বলছে COOH, তার মানে এখানে কি আমি অক্সিজেন এই যে এই প্রোডাক্টগুলো দুইটা পাচ্ছি। সো এটা কি হবে, মেটা নির্দেশক হবে। সো এটা কি হবে, মেটা নির্দেশক হবে। তো এটার আনসার কি হবে, সি নাম্বারটা। সো এখানে বলছে যে নিম্নের কোনটি হচ্ছে কি সবচেয়ে শক্তিশালী অম্ল। তো এখানে দেখো কোন অম্লগুলো দেওয়া আছে, এখানে যে অম্লগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কি হ্যালাইড গ্রুপের সাথে যুক্ত। তো হ্যালাইড গ্রুপের সাথে মাথায় রাখবা যে যত আকার বাড়বে তত আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি সক্রিয়তা হচ্ছে কি মানে হচ্ছে শক্তিশালী অম্ল তৈরি করবে। যত আকার বাড়বে তত, আচ্ছা এটা হচ্ছে ব্রোমাইড হবে আর এটা হচ্ছে কি ক্লোরাইড হবে। যত আকার বাড়বে তত আসলে কি সক্রিয়তা হচ্ছে কি বাড়বে। সো আমাদের আসলে হচ্ছে কি আজকের হচ্ছে কি যে MCQর যে পর্বটা ছিল বা হচ্ছে জৈব যৌগের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে কি তোমার এই পর্যন্তই ছিল। আমি হচ্ছে কি চেষ্টা করছি যে আসলে তোমাদের যেই টপিকগুলো আসলে গুরুত্বপূর্ণ এই সবগুলোই আসলে হচ্ছে কি তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য। তো তোমরা আশা করি হচ্ছে কি যে জিনিসগুলো আমি বলছি বা হচ্ছে যে টপিকগুলো দিছি এগুলো হচ্ছে বাসায় গিয়ে আরেকবার হচ্ছে কি দেখবা আর একটু হচ্ছে কি প্র্যাকটিস করবা আর হচ্ছে কি এইগুলা ডিটেলস হচ্ছে কি আরেকটু পড়বা। তো এইগুলা পড়লে আশা করি যে কৃষিতে অ্যাটলিস্ট আসলে তোমরা কৃষি এবং জিএসটিতে হচ্ছে কি তুমি 2-3 মার্ক তো হচ্ছে কি এমনিতেই পাবা যে সহজ সহজ টপিক থেকে। আর যে বিক্রিয়াগুলো দেখাইছি আর যে বিক্রিয়াগুলোর কথা বলছি এগুলো যদি বাসায় একটু দেখো তাহলে বাকি মার্কগুলো হচ্ছে কি তোমরা আদায় করে নিতে পারবা। সো তোমরা সবাই হচ্ছে কি জৈব যৌগটা এখন হচ্ছে কি আশা করি যে তোমাদের জন্য সহজ হবে। অ্যান্ড ক্লাসটা কেমন ছিল সেটাও জানাইতে পারো। অ্যান্ড হচ্ছে কি আমাদের যে কোর্স আছে কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0 কোর্স, এই কোর্সটা কিন্তু হচ্ছে কি আমরা সামনে ক্লাস শুরু করে দিব। সো তোমরা যারা আসলে হচ্ছে কি ভর্তি হতে চাও দ্রুত আসলে হচ্ছে কি পেজগুলোতে ইনবক্স করে দিও, তোমাদেরকে আসলে হচ্ছে কি বাকি সব কিছু হচ্ছে কি জানানো হবে। সো সবাই আসলে হচ্ছে কি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ক্লাসটা হচ্ছে কি আমরা এই জায়গায় আসলে হচ্ছে কি শেষ করে দিতে চাচ্ছি। সো তোমাদের সাথে হচ্ছে কি দেখা হবে পরবর্তী ক্লাসে। সো সবাই হচ্ছে কি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।